ইভিনিং সবাইকে, ওয়েলকাম ক্লাসে। ইংলিশ গ্রামার এবং পেডাগজি ক্লাস শুরু হচ্ছে। অলরেডি স্যারও জয়েন করে গেছেন, 8টা বেজে গেছে, আমি একটু সময় নেবো না। ক্লাসের শেষে বাকি কথা হবে। শুধু প্রত্যেককে এই রিকোয়েস্ট হলো কমেন্ট বক্সটার অপব্যবহার না হয়, যেটা বারবার তোমাদেরকে বলি, কিন্তু তোমরা কেউ সেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করছো না, যেটা তোমার দিক থেকে ভীষণভাবে আমি চাইছি প্রতিদিন যেটা বলি, আজ অন্তত সেই সক্রিয়তা দেখিও। আমি চাই কমেন্ট বক্স খোলা থাকুক, তোমার দিক থেকে কোনো কোশ্চেন আসলে এটা জিজ্ঞাসা করো, কিন্তু কেউ যদি কোশ্চেন করে যে পিডিএফ কি করে পাবো, রেকর্ড কি করে পাবো, বা স্টাডি মেটেরিয়াল কি করে পাবো, সিক্রেট কোড কি, তাকে অ্যাটলিস্ট তোমাদের মধ্যে থেকে কেউ দায়িত্ব নিয়ে বলো যে না, এই কোশ্চেন করবে না, সবকিছু পৌঁছে যাচ্ছে, তুমি রেগুলার ক্লাস করো, সবকিছু তোমার কাছে পৌঁছাবে। এতটুকু চাওয়া কি খুব অন্যায়? তার মধ্যে থেকেও তোমাদের দিক থেকে কোনো রকম সহযোগিতা পাচ্ছি না, কোনো রকম সহযোগিতা পাচ্ছি না। এটা আবারও বলছি, কেমন একটা যেন ভীষণ ওই মানে সুর তাল ছন্দবিহীন একটা কিছু মনে হচ্ছে। আমি কি খুব অন্যায় কিছু বলছি? আমি অ্যাটলিস্ট ক্লাসের শুরুর আগে অন্তত 2-4 জনকে চাই অ্যাটলিস্ট বলো যে তোমরা আছো তো, এরকম দায়িত্ববান কেউ আছো তো, যে আজকে কেউ এই অপ্রয়োজনীয় মেসেজ করলে তুমি তার যোগ্য জবাব দেবে। অ্যাটলিস্ট 1-2 জন অন্তত জানাও, এই সান্ত্বনা নিয়ে ক্লাস শুরু করি। মানে এর মধ্যে তো ভুল কোনো কিছু নেই, এমন না তো রেকর্ড ক্লাস পিডিএফ নোটস যাচ্ছে না। তারপরেও আমি দেখছি বারবার গ্রুপের মধ্যে, লাইভ ক্লাসের মধ্যে, স্যার রেকর্ড ক্লাস কি করে পাবো, স্টাডি মেটেরিয়াল কি করে পাবো। কেউ কি সেই দায়বদ্ধ স্টুডেন্ট নেই? একজনও কি নেই? একজনও কি সেই দায়বদ্ধ স্টুডেন্ট নেই যে সে অন্তত বলবে যে ঠিক আছে, আজ কেউ এরকম করলে আমি অ্যাটলিস্ট মেসেজ করে জানাবো? কেউ নেই। কেউ কি প্রথম দিন থেকে ক্লাস করছো না? কি অবস্থা! একজনও নেই। মিনিমাম তো এতটুকু সহযোগিতা চাইছি, তাই না? কেন এরকম এই 1-2 জন, তাও এতবার বলার পর সেই দৃঢ়তা নেই কেন, বুঝতে পারছি না। ঠিক আছে, যাই হোক, চলো এতটুকু সম্পূর্ণ আমাদের ক্লাসটা শুরু করি। ভালো লাগলো। আর আমি চাই সবাই স্যারকে কোঅপারেট করো ইংলিশ সাবজেক্টে, কারণ বুঝতে পারছো আমরা ভয় পাই না ইংলিশে এমন কেউ নেই। আবারও বলছি, 4টে জায়গা ভীষণভাবে কভার হয়ে যাবে। সিলেবাস দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা অ্যানালিসিস, দেন পেডাগজি, এবং অবশ্যই শেষে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে স্যার খুব বিস্তারিত আলোচনা করবেন। প্রত্যেককে বলবো আরো একবার, কোঅপারেশন যেন তোমাদের দিক থেকে 100% থাকে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, গুড ইভিনিং টু অল অফ ইউ। সবাই আশা করি আমার কথা শুনতে পাচ্ছ। যদি কেউ না শুনতে পাও তাহলে একবার জানাবে, আর যারা শুনতে পাচ্ছ তারা একবার থাম ইমপ্রেশন দেবে। ভেরি গুড। আচ্ছা, সবার কাছে স্ক্রিনটা ভিজিবল হয়েছে? ভেরি গুড। আচ্ছা, সবার কাছে স্ক্রিনটা ভিজিবল হয়েছে? ঠিক আছে। যদি কারোর কাছে স্ক্রিনটা ভিজিবল না হয়ে থাকে তাহলে তারা একটু রিফ্রেশ করে নেবে, না হলে রিজয়েন করে নেবে, তাহলে ব্যাপারটা মিটে যাবে। আচ্ছা, ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তো আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি, অর্থাৎ যে প্রাইমারি এবং আপার প্রাইমারি এই টোটালটা নিয়ে অর্থাৎ ক্লাসটা হবে, সেটা আমরা দুটো জিনিসকেই টার্গেট করে করব, অর্থাৎ ডাব্লিউবি প্রাইমারি টেট এবং সিটেট দুটোকেই আমরা কিন্তু টার্গেটে রাখবো, এবং দুটোকে কিভাবে কম্বাইনলি প্রিপারেশন করলে আমরা পুরো সিলেবাসটা কভার আপ করতে পারবো সেই জায়গাটা আমরা কিন্তু চেষ্টা করব। তো আজকের ক্লাসে আমরা ইংরেজি বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং ইংরেজি বিষয়ের গ্রামার থেকে মানে রিডিং কম্প্রিহেনশন দুটো সেগমেন্টে তোমরা ভাগ হয়, তোমরা জানো। একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন টেস্ট, ঠিক আছে, এবং সেই বেসিসে কিছু প্রশ্নপত্র হয়, আর তার সাথে হচ্ছে ইংলিশ পেডাগজি। এই দুটো পোর্শনে হচ্ছে আমাদের নাম্বার ডিভাইড করা থাকে। যদি আমরা দুটো জিনিসকে ভালো করে প্রিপারেশন করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো মার্কস নিয়ে আসতে পারবো। এবার তোমাদের মধ্যে অনেকেই আছো হয়তো দীর্ঘদিন পড়াশোনার মধ্যে নেই, বা এরকম কিছু হতে পারে যারা একদম নতুন, ঠিক আছে, আজকেই হয়তো নতুন ক্লাস করছো বা কিছু, এরকমও হতে পারে। তাদের নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই, ঠিক আছে। আজকের ক্লাসে
যেটা আমরা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসে কি কি রয়েছে সেই জিনিসটা আমরা ভালোভাবে অ্যানালিসিস করব, এবং তার সাথে বিগত বছরের যে প্রশ্নপত্র, ঠিক আছে, বিগত বছরের যে প্রশ্নপত্র রয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এবং তার বেসিসে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ট্রেন্ডটা কি কি আসছে সেই ট্রেন্ডটাকে ভালো করে বোঝার চেষ্টা করব। সেই ট্রেন্ডটা বুঝে তার অ্যানালিসিস পার্ট, অর্থাৎ যেটা তোমাদের নিজেদের করতে হয়, সেটা আমি তোমাদের কিভাবে পেপার অ্যানালিসিস করতে হয় সেই ব্যাপারটাই কিন্তু ক্লাসে দেখিয়ে দেবো। অর্থাৎ দেখো, আমাদের কাছে যদি আমরা সিলেবাসটাকে ভালো করে দেখি প্রথমে, তো সবাই কি করে, মেইনলি যেটা শুরু করে সেটা হচ্ছে প্রথম থেকেই একটা কোনো স্টাডি মেটেরিয়াল কিংবা বই পড়তে শুরু করে, ঠিক আছে। মানে আমরা আননোয়িংলি পড়তে শুরু করি এবং জানি না হোয়াট টু স্টাডি অ্যান্ড হোয়াট নট টু স্টাডি। তো আমরা যদি কোনটা পড়তে হবে না, মানে ম্যাক্সিমামটা, দেখো চাকরি পরীক্ষার ক্ষেত্রে তো সব পড়া কারোর পক্ষে সম্ভব নয়, ঠিক আছে। আমাদের বুঝতে হবে যে কোনটা পড়তে হবে আর কোনটা ছাড়তে হবে। তো এই সেগ্রিগেট করার জায়গাটা হচ্ছে আমাদের সিলেবাস এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে ভালোভাবে অ্যানালিসিস করা। যে যত ভালোভাবে এই দুটো জায়গা অ্যানালিসিস করতে পারবে তার ক্ষেত্রে ততটাই সুবিধা হবে পড়ার ব্যাপারটা, ঠিক আছে। আমাদের একটা সার্টেন টাইম দিলে আমরা কিন্তু পড়ে ফেলতে পারবো, কিন্তু যদি কেউ একদম মানে আননোয়িংলি পড়াশোনা শুরু করে, ঠিক আছে, কিছুই জানে না কিভাবে পড়তে হবে, ঠিক আছে, একদম বইটার প্রথম থেকে শেষ অব্দি পড়ে চললো, ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু হবে না, অন্ধের মতো পড়াশোনা করলে হবে না, ঠিক আছে। আমাদের কি করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্কটা কি, যে আমরা সিলেবাস দেখবো, সিলেবাসের সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করবো, সেই বেসিসে আমরা কি ধরনের প্রশ্নপত্র বিগত বছরে এসেছে তার ভিত্তিতে আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে। তো আমি আজকের ক্লাসে তোমাদের সেই জিনিসটাই করে দেখাবো, ঠিক আছে। তো সবাইকে একটু বলছি মনোযোগ সহকারে শুনবে। আমরা যে সময়টুকু ক্লাস করব, অর্থাৎ যে ধরো এই যে 1 ঘন্টা 20 মিনিট হোক বা 1.5 ঘন্টা আমরা ক্লাসটা করব, আমি চেষ্টা করব তোমাদের সমস্ত ডাউট গুলোকে ক্লিয়ার করার। যদি কোনো কারো সমস্যা হয় রিগার্ডিং ইংলিশ সাবজেক্ট, ঠিক আছে, তোমরা অবশ্যই এট দি এন্ড অফ দ্য ক্লাস জিজ্ঞেস করতে পারো। আর ক্লাস চলাকালীন তোমাদের কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কিছু প্রশ্ন করতে পারো। যদিও তোমাদের কাছে এক্সপেক্ট করব যে আননেসেসারি কোনো প্রশ্ন করবে না, যে ঠিক আছে, শুধুমাত্র ইংরাজি বিষয়ে যে সমস্যা থাকবে সেই রিলেটেড প্রশ্ন করো। আর এট দি এন্ড অফ দ্য ক্লাস, যখন ক্লাসটা হয়ে যাবে তোমরা সবটা বুঝে গেছো, তারপরে যদি তোমাদের কোনো ডাউট না থাকে আমি ক্লাসটা স্যারের কাছে ট্রান্সফার করব, তখন তোমরা অন্যান্য বিষয়ে সেই তথ্যগুলো তোমরা স্যারের কাছ থেকে জেনে নিতে পারবে, ঠিক আছে। তো একটু সবাইকে মনোযোগ সহকারে শোনার কথা বলছি, এবং আমি এটুকু তোমাদেরকে অ্যাসিওর করছি যে এট দি এন্ড অফ দ্য ক্লাস আশা করি তোমাদের কোনো ডাউট থাকবে না। যাদের যেটুকু আছে, অর্থাৎ এটুকু তোমরা ফিল করতে পারবে যে স্যার আমরা যখন ক্লাসটা শুরু করেছিলাম তখন আমরা এই ব্যাপারে পুরোপুরি ইগনোরেন্ট ছিলাম, কিন্তু আপনি এই যে ব্রিফ স্প্যান অফ টাইমে আপনি যে ক্লাসটা করালেন, এই সময়ে আপনি যেগুলো বলার চেষ্টা করেছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন সেগুলো আমরা বুঝতে পেরেছি, এবং আমরা কনফিডেন্স পাচ্ছি। যারা এখনো কোনো কনফিডেন্স পাচ্ছ না যে স্যার আমরা পড়তে পারবো কিনা, বা ইংরাজি আমাদের খুবই দুর্বল জায়গা, তো আমি তোমাদেরকে এটুকু অ্যাসিওর করছি যে এট দি এন্ড অফ দ্য ক্লাস তোমরা এটুকু পজিটিভ ভাইব পাবে যে স্যার আমরা করতে পারবো, আমরা পারবো, যদি আমরা একটু পড়াশোনা করি তাহলে আমরা করতে পারবো, এমন কিছু বিরাট ব্যাপার নেই। এবং এখানে যদি তোমরা আউট অফ 30 একটা ভালো মার্কস আনতে পারো, তাহলে তোমাদের কিন্তু টেটে ভালো নাম্বার পাওয়াটা কিন্তু অনেকটা স্কোপটা বেড়ে যাবে, ঠিক আছে। এটুকু আমি তোমাদেরকে অ্যাসিওর করছি। এবং আমরা যে প্রিপারেশনটা প্রথম থেকেই বলছি, আমরা যে প্রিপারেশনটা করবো সেটা সিটেট কে লক্ষ্য করেই, সিটেট কে লক্ষ্য করে প্রিপারেশন করব, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, কারণ সিটেট এর কিছু জিনিসপত্র এক্সট্রা রয়েছে ইংরেজিতে, সেগুলোকে যদি আমরা কভার করে নিতে পারি আমরা ডাব্লিউবি টেটে কিন্তু আরামসে সেই প্রশ্নগুলো করে ফেলতে পারবো, ঠিক আছে। তো কিভাবে আমরা কম্বাইন্ড প্রিপারেশন করতে পারবো সেই পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, সবাইকে একটু বলছি যে একটু মনোযোগ সহকারে সবাই শুনবে, ঠিক আছে। সবার কাছে ক্লিয়ার হচ্ছে? স্ক্রিনটা বড় করা বলতে এটা দেখো, এটা একদম ফিক্স করা আছে, মানে স্ক্রিনটা সব থেকেই বড় করা রয়েছে, ঠিক আছে, স্ক্রিনটা এর থেকে বড় করা যাবে না, ঠিক আছে, স্ক্রিনটা সব থেকেই বড় করা রয়েছে। ওকে, তাহলে একটু মনোযোগ সহকারে সবাই শোনো, ঠিক আছে। যদি কোনো কারো ডাউট হয় অবশ্যই জিজ্ঞেস করবে, এবং এট দি এন্ড অফ দ্য ক্লাস আমি আরো জিজ্ঞেস করে নেবো তোমাদের কোনো ডাউট হয়েছে কিনা, ঠিক আছে। এটুকু তোমাদের অ্যাসিওর করছি। আজকে হয়তো এই ক্লাসটাতে পুরোপুরি ইংরাজি তোমরা শিখে যাবে না, এটুকু আমি কিন্তু একটা পজিটিভ ভাইব পাবে যে স্যার আমরা যখন শুরু করেছিলাম এবং এখন শেষ করলাম, আমরা একটা পজিটিভিটি পাচ্ছি যে আমরা করতে পারবো, চেষ্টা করলে আমরা করতে পারবো। একটু শোনো ভালো করে, ঠিক আছে। দেখো, মোটামুটি তোমরা বেসিক আইডিয়া তোমরা জানো, আমি আজকে ইংরাজি বিষয় নিয়ে পড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো আমরা যেখানে আমরা
প্রাইমারি টেট কিংবা সিটেট পেপার 1, ঠিক আছে, প্রাইমারি টেট কিংবা সিটেট পেপার 1-এ যে জায়গাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি যে আমাদের এখানটাতে যে সিলেবাসটা রয়েছে, এবং দুটো সিলেবাস কিন্তু প্রাইমারি টেট এবং সিটেট পেপার 1, ঠিক আছে। আমরা কেন বললাম যে সিটেট পেপার 1টাকে টার্গেট করে পড়বো, একটু পরে বুঝতে পারবে যে কেন আমি বলেছি। তাহলে এই দুটো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সাবজেক্ট গুলো রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, সিডিপি, ঠিক আছে, ইভিএস এবং ম্যাথস, এই 5টা জায়গা রয়েছে। এবং প্রতিটা জায়গায় হচ্ছে কি সাবজেক্টিভ প্লাস হচ্ছে 15 হচ্ছে পেডাগজি, ঠিক আছে। ইংরাজির ক্ষেত্রেই বলছি, তাহলে ইংরাজির ক্ষেত্রে আমাদের কিন্তু 15 হচ্ছে কি আরসিটি, রিডিং কম্প্রিহেনশন টেস্ট, এবং তার সাথে 15 হচ্ছে কি আমাদের পেডাগজি, ঠিক আছে, সেই জায়গাটা। এই দুটো জায়গা খুব ভালো করে আমাদের প্রিপারেশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরসিটিতে কি হয়, এবার আমি যদি বলি যে স্যার এই যে 15 যে আরসিটি আসে, সেই 15-এ যে এর সাথে ডিফারেন্সটা দেখো। আমি যদি সিটেট এর কথা বলি, প্রথমে সিটেট এর ক্ষেত্রে যে কম্প্রিহেনশনটা আসে, সেই কম্প্রিহেনশনের যে টোটাল নম্বর থাকে সেই নম্বরটা হচ্ছে 10 মার্কস, ঠিক আছে। আচ্ছা, এখানে কি হয়, একটা প্রোস থেকে আমাদের কম্প্রিহেনশন দেওয়া হয়, আর একটা জেনারেলি পোয়েম থেকে দেওয়া হয় জেনারেলি, ঠিক আছে। কোনো কোনো বছরে আবার দুটোই প্রোস থেকেও আসে। আর ডব্লিউবির ক্ষেত্রে কি হয়, আমরা দেখতে পাবো দুটোই প্রোস থেকে দেয়, কিছু বছরে আবার পোয়েম থেকেও আসে। তবে ইন জেনারেল পোয়েম প্রোস থেকে এখানে দেওয়া হয়, এখান থেকে প্রশ্ন করা হয়। এখানে 8 নম্বর দেয়, এখানে 10 নম্বর দেয়, যে প্যাসেজ রিলেটেড যে প্রশ্নগুলো, ঠিক আছে। তো সেগুলো আমরা একটু পরে দেখছি। আচ্ছা, এবার যদি আমরা একটু আপার প্রাইমারি চলে যাই বা সিটেট পেপার 2 দিকে চলে যাই, সেখানে আমরা দেখতে পাবো যে বেঙ্গলি, ইংলিশ এবং সিডিপির জায়গাটা, এই 3টে পেপারে 30 একই রকম ভাবে, ঠিক আছে, একই রকম ভাবে। এবং তারপরে কি হয়ে যায়, দুটো সেগমেন্টে ভাগ হয়ে যায়, একদিকে সায়েন্স চলে যায় আর একদিকে সোশ্যাল সায়েন্স চলে আসে, ঠিক আছে। ইদার তোমাকে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও সেখানে সায়েন্সে যেতে হবে, না হলে আর্টসে যেতে হবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ইদার পেপারে এখান থেকে 60 তোমাদের থাকবে, এই দুটো, বোঝা গেল। তাহলে এখানেও একই রকম ভাবে আমাদের 15 এবং 15-এই ভাগ হয়ে যাচ্ছে, বোঝা গেল। তাহলে দুটো জায়গায় কিন্তু ওয়েটেজ একই হয়ে গেল, ঠিক আছে। আর এরপরে যে পিটি যে জায়গাটা থাকে, ঠিক আছে, সেইটার জায়গা আমি আর বলছি না, ঠিক আছে। পিটির ক্ষেত্রে আর কিছুই না, আমি জাস্ট একটা বলে রাখছি, সেটা হচ্ছে কি যে এখানটায় তোমাদের যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র পেডাগজি পোর্শনটা থাকে না, শুধুমাত্র গ্রামার পোর্শনটা এখানে দেয়া থাকে। তার কি সিলেবাস রয়েছে কি বা কিছু, সেগুলো আমি একটু পরে আসছি। এই হচ্ছে আমাদের কাছে সিনারি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের পড়তে হবে। এবার আমরা পরপর যেগুলো দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে তোমাদের এই যে সবটা আমি এখানে রেখে দিয়েছি, তোমরা দেখে নেবে, ঠিক আছে, কি কি সিলেবাস যেগুলো আমি বললাম। আমি আস্তে আস্তে মেইন জায়গায় চলে যাচ্ছি। তোমার জন্য পিডিএফটা তোমাদেরকেই দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে। এখানে সব কভার করা রয়েছে। আচ্ছা, এই যে পিটির কথা বলেছিলাম, ঠিক আছে, পিটির কথা বলেছিলাম, দেখো এখানটাতে ইংরাজিতে দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু শুধুমাত্র গ্রামারের পোর্শন রয়েছে, পেডাগজি পোর্শনটা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার ডব্লিউবি প্রাইমারি টেট কিংবা সিটেট পেপার 1 যেটা বলেছিলাম, সেখানটায় দেখো এই যে 5টা সাবজেক্ট রয়েছে, দেখতে পাচ্ছ ইংরাজি, ঠিক আছে, তো সেখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার দেখো আমি প্রথমে পেপার অ্যানালিসিসটা একটু ভালো করে করাই, ঠিক আছে। দেখো আমি যেটা প্রথমে দিয়ে রেখেছি সেটা হচ্ছে সিটেট এর পেপারটা, সিটেট পেপার 1 এর জায়গাটা আমি দেখেছি, পেপার 1 এবং পেপার 2 দুটো অ্যানালিসিসটা একসাথে করাচ্ছি। দেখো, যদি আমরা সিটেট পেপার 1 কিংবা পেপার 2 প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে খুব ভালো করে অ্যানালিসিস করি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা মোটামুটি ধরো বিগত 6 থেকে 7 বছরের প্রশ্নপত্র নিয়ে যদি অ্যানালিসিস করা যায়, তাহলে অ্যানালিসিসটা এরকম দাঁড়ায়। সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, 3টে সেগমেন্ট, আমরা মোটামুটি 3টে সেগমেন্টে ব্যাপারটা ভাঙতে পারি, ঠিক আছে, 3টে সেগমেন্টে। একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন টেস্ট, যেখানে দুটো আরসিটি তোমাদেরকে দেওয়া হবে, যেখান থেকে 10টা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে এই যে নাম্বার বি যেটা বলছি, দ্যাট ইজ রেটোরিক্যাল ডিভাইস। এই এই জিনিসটা কিন্তু সিটেটে রয়েছে, সিটেটে তোমাদের এটা রয়েছে।
কিন্তু ডাব্লিউবি প্রাইম, ডাব্লিউবি টেটে কিন্তু এটা আসে না। ঠিক আছে, ওই জন্য বলেছিলাম যে সিটেট এর কিছু পোর্শন যদি আমরা প্রিপারেশন করতে পারি তাহলে কিন্তু আমাদের ডাব্লিউবি প্রাইমারি টেটের জন্য চিন্তা করতে হবে না। ঠিক আছে, তাহলে তার মধ্যে এটা হচ্ছে প্রথম যে টপিকটা সেটা আসলো, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা স্যার ব্যাপারটা কি স্যার, কোনোদিন তো শুনিনি ফিগার অফ স্পিচ কি জিনিসটা। দেখো আমরা একটুখানি ফিগার অফ স্পিচটাকে ভালো করে বুঝে নিই। দেখো বিগত বছর বলছে, বিগত বছরের প্রশ্ন বলছে যে চারটে ফিগার অফ স্পিচ হচ্ছে এই জিনিসটা, যেটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজকে অর্থাৎ কোনো একটা ইংলিশ লিটারেচারকে একটা কি করে যে একটা অর্নামেন্টে সাজায়। মানে কিছু অর্নামেন্ট থাকে না, যেমন মানুষ যখন কোনো কিছু ড্রেস আপ করে বা কিছু কিছু অর্নামেন্টও ইউজ করে, তো তেমন ভাবে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কি কি অর্নামেন্টের মাধ্যমে সজ্জিত হয় সেই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফিগার অফ স্পিচ বা রেটোরিক্যাল ডিভাইস। এইবার তার মধ্যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলছে যে চারটে টপিক থেকে বারবার করে প্রশ্নগুলো রিপিট করে। একটা হচ্ছে সিমিলি, নাম্বার 2 হচ্ছে মেটাফোর। আমি এই দুটো নিয়ে আগে বলি, সিমিলি এবং মেটাফোর। দেখো সিমিলি বলতে কি বোঝায়, সিমিলারিটি মানে সমান বোঝায়, তাই না? তার মানে এখানটায় হচ্ছে একটা কম্পেরিজন করা হবে, এটা একটা কম্পেরিজন, যে কম্পেরিজন দুটো ডিসিমিলার জিনিসের মধ্যে করা হবে, দুটো মানে অসদৃশ জিনিসের মধ্যে করা হবে, ডিসিমিলার থিংস এর মধ্যে করা হবে, এবং যেখানে প্রাধান্য পাবে তার গুণটা অর্থাৎ তার কোয়ালিটিটা এখানে প্রাধান্য পাবে। এবার অনেকে প্রশ্ন করবে স্যার কম্পেরিজনেও তো আমরা কম্পেয়ার করি কারোর সাথে, যেমন ধরো আমরা বলি স্যার হি ইজ বেটার দেন আই, আমরা এটা বলি, তাহলে এখানে ব্যাপারটা আলাদা কি হলো? এবার বুঝতে হবে কম্পেরিজন যখন করা হয় তখন কিন্তু দুজন সিমিলার জিনিসের মধ্যে করা হচ্ছে, যেমন হি এবং আই দুজনে যদি আমরা প্রোনাউনের দিক দিয়ে যাই তাহলে এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন হিউম্যান বিং, এটাও কিন্তু একটা পার্সোনাল প্রোনাউন হিউম্যান বিং। দুজনই কিন্তু সমান ব্যক্তির মধ্যে কিন্তু কম্পেয়ার করা হচ্ছে, তারা কিন্তু অসদৃশ নয়, একে অপরের সাথে সদৃশ। কিন্তু সিমিলির ক্ষেত্রে কি হবে, সিমিলির ক্ষেত্রে কি বলেছিলাম, ডিসিমিলার থিংস এর মধ্যে করা হবে এবং তাদের কোয়ালিটিটাকে এখানে কিন্তু জাজ করা হবে, তাদের মধ্যে কি কোয়ালিটি রয়েছে সেটাকে জাজ করা হবে। একটা এক্সাম্পল দিই, দেখো ধরো আমি বললাম শি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। দেখো এখানে শি এটা একটা পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে, এখানে হচ্ছে একটা লায়ন, ঠিক আছে, লায়নটা একটা নাউন এবং দুটো জিনিস হচ্ছে সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, শি এবং লায়ন দুটোই একটা অ্যানিমাল, একটা হচ্ছে হিউম্যান বিং। কিন্তু আমাদের এখানে এই দুটো কিন্তু খুব একটা ম্যাটার করবে না, যেটা ম্যাটার করবে কোনটা স্যার, ম্যাটার করবে স্যার সেটা হচ্ছে আমাদের ব্রেভ, এই কোয়ালিটি ম্যাটার করবে। এখানে যেটা বলা হচ্ছে সিমিলির মাধ্যমে কি বলা হচ্ছে স্যার, এখানে বলা হচ্ছে যে শি এর মধ্যে শি এর যে ব্রেভারি বা শি যে ব্রেভ, এই ব্রেভারিটাকে কম্পেয়ার করা হচ্ছে লায়নের ব্রেভারির সাথে। ঠিক আছে, এখানে কিন্তু শি এর সাথে লায়নের কম্পেয়ার করা হচ্ছে না, শি এর কোয়ালিটি দ্যাট ইজ ব্রেভারি, এই ব্রেভারির সাথে লায়নের ব্রেভারির একটা কম্পেয়ার করা হলো। এবং যেখানে আমরা ব্যবহার করলাম অ্যাজ, তাহলে সিমিলি তৈরি করতে হলে আমাদের অ্যাজ কিংবা লাইকের ব্যবহার করতে হবে, অ্যাজ এবং লাইকের ব্যবহার করতে হবে, দুটো ওয়ার্ড আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, একই রকম ভাবে যদি আমরা এরকম বলি তা বেবি স্লেপ্ট লাইক আ লগ, দ্য বেবি স্লেপ্ট লাইক আ লগ। ঠিক আছে, আচ্ছা এবার স্যার তাহলে বেবি বাচ্চাটাই শুয়েছিল লাইক আ লগের মতো, তাহলে লগ অ্যাকচুয়ালি কি, লগ মানে হচ্ছে কি গুড়ি, তাই না? তাহলে একটা গুড়ি যেমন ভাবে শুয়ে থাকে বাচ্চাটাও একটা গুড়ির সাথে তুলনা করা হচ্ছে, তার মানে ওয়াজ লাইক, এই যে ব্যবহার করা হলো তার মানে এটা সিমিলি হয়ে গেল। অ্যাজ কিংবা লাইক ব্যবহার করলে সেটা সিমিলি হবে, মানে সিমিলারিটি প্রমাণ করার জন্য। এবার দেখো
এই যে গুড়ি, কোনো গাছের গুড়ি যেমন নিস্তব্ধ হয়ে পড়ে থাকে, তেমন ভাবে এই বাচ্চাটিও ঘুমাচ্ছিল সেরকম নিস্তব্ধ ভাবে, ঠিক আছে, মানে যার মধ্যে কোনো অনুভূতি ছিল না, ঠিক আছে। তো সেই জন্যই তার ঘুমটাকে তুলনা করা হচ্ছে যে লগের মতো। তাহলে এটাই হচ্ছে আমাদের সিমিলি। নাম্বার 2 হচ্ছে কি স্যার, মেটাফোর। এবার আমরা মেটাফোরে যাই। দেখো, মেটাফোরও এমনই একটা কম্পারিজন, কিন্তু পার্থক্য স্যার কোথায়, একটু পার্থক্য রয়েছে। এটাও কম্পারিজন, কিন্তু এখানটায় আমরা অ্যাজ কিংবা লাইক ব্যবহার করব না। যেটা আমরা দেখিয়ে দিচ্ছিলাম আগে, যে এর সাথে এর কম্পেয়ার করছি অ্যাজ কিংবা লাইক দিয়ে, আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি বলে দেব না, এবার পাঠককে খুঁজে বার করতে হবে যে কিভাবে এটা কম্পেয়ার করা হচ্ছে, ঠিক আছে। ধরো বলে দিল টাইম ইজ মানি, তাহলে পাঠককে খুঁজে বার করতে হবে কেন টাইমকে মানি বলা হচ্ছে, কেন বলা হচ্ছে পাঠককে খুঁজে বার করতে হবে। এখানে কিন্তু লাইক বা কিছু নেই। এটা তখন কি করতে হয়, তখন হচ্ছে ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস, অর্থাৎ তার অন্তর্নিহিত ভাবটাকে খুঁজে বার করতে হয় বা অন্তর্নিহিত অর্থকে খুঁজে বার করতে হয়। তাহলে কেন এখানে টাইমের সাথে মানি বলা হচ্ছে, কারণ দেখো টাইম যেমন একটি মূল্যবান জিনিস, কেন আমাদের জীবনের টাইম হচ্ছে মূল্যবান, কারণ আমরা সময়ের সাপেক্ষেই কিন্তু আমরা সমস্ত কিছু তৈরি করতে পারি। তাহলে আমাদের জীবনে সময়টা খুবই মূল্যবান, সময় চলে গেলে আমাদের কিন্তু অনেক কাজই পেন্ডিং পড়ে থাকে। একই রকম ভাবে মানিকেও একটা প্রিসিয়াস থিং হিসাবে বলা হচ্ছে, কারণ আমরা মানি হচ্ছে এমন একটা মিডিয়াম যার মাধ্যমে আমরা কিছু ক্রয় করতে পারি, তার জন্য টাইম ইজ মানি হয়ে গেল। তাহলে এই জিনিসটা কিন্তু লেখক কিন্তু বলে দিলেন না, আমাদেরকে খুঁজে বের করে নিতে হলো যে কেন টাইম ইজ মানি বলা হলো। তার মানে এটাকে বলা হবে একটা ইনডিরেক্ট কম্পারিজন। ইনডিরেক্ট কম্পেয়ার করছি, কিন্তু এটা ইনডিরেক্টলি করছি। যেটা আমরা সিমিলিতে দেখেছিলাম, কি দেখেছিলাম, এটা একটা ডিরেক্ট কম্পারিজন ছিল, এটা ছিল একটা ডিরেক্ট কম্পারিজন। ঠিক আছে, যেটা ছিল একটা ডিরেক্ট কম্পারিজন বা সরাসরি কম্পেয়ার করেছিলাম। যেটা মেটাফোরে কিন্তু আমরা ইনডিরেক্টলি করছি, যে একটু ঘুরিয়ে করল। বোঝা গেল? টাইম ইজ মানি বা এরকম কিছু, ধরো অথবা এরকম বললাম, হি ইজ আ সাইনিং স্টার। দেখো, হি ইজ আ সাইনিং স্টার কেন বলা হচ্ছে, কারণ হি এর মধ্যে এমন কিছু কোয়ালিটিস রয়েছে, যে কোয়ালিটিসটা একটা তারা যখন, একটা স্টার যখন শাইন করে, তখন কি করে, শাইন মানে হচ্ছে ব্রাইট, তার ব্রাইটনেসটাকে বোঝায়, ঠিক আছে, সমস্ত কিছুর মধ্যে তার উপস্থিতিকে বোঝানোর চেষ্টা করে যে আমি এক্সিস্ট করছি। তেমনই ভাবে সি এর মধ্যে কিছু কোয়ালিটিস রয়েছে, যে কোয়ালিটিসটা সবার মধ্যে তাকে একটা স্বতন্ত্র পজিশন এনে দিয়েছে। তাই জন্যই আমরা বললাম হি ইজ আ সাইনিং স্টার। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের মেটাফোর। নাম্বার 3 হচ্ছে হাইপারবোল। এটা থেকেও প্রশ্ন এসছে, হাইপারবোল। তাহলে জিনিসটা বলে দিই, আমরা রেগুলার ক্লাসে এই বিষয় ফিগার অফ স্পিচ নিয়ে সবটা আমরা করব ক্লাস, কিন্তু আজকে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে যেগুলো এসছে এবং বারবার রিপিট রিপিট করেছে সেই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু বলছি। হাইপারবোল জিনিসটা কি, এটা একটা ডেলিবারেট ডেলিবারেট এক্সাজারেশন, মানে অতিরঞ্জকতা, অতিরঞ্জিত করা কোনো কিছুকে, এক্সাজারেট করে দেওয়া। কেন? জাস্ট ফর এমফাসিস, জোর দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো করে বোঝো। এক্সাম্পল দিই, আই হ্যাভ told you a million times. I am so hungry. I
could eat horse. I have told you a million times. দেখো, a million times মানে এটা কি সে কতবার বলেছে সেটা কি কেউ গুনেছে? না, এটা গোনা হয়নি, কিন্তু সে অনেকবার বলেছে, মানে মেনিয়া টাইম সে বলেছে। সেই মেনিয়া টাইমকে বোঝানোর জন্য সে কিন্তু বললো মিলিয়ন টাইমস এর কথা বললো, এটা কিন্তু কেউ গুনে দেখেনি। তাহলে এই যে এটি একটা এক্সাজারেশন বা অতিরঞ্জকতা, ঠিক আছে, তো অতিরঞ্জিত করে কোনো কিছু বলা, সেই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। একই রকম ভাবে আই এম সো হাংরি, তার হাঙ্গারটা যে কতটা অ্যাকিউট ছিল, সেই তার অ্যাকিউটনেস কে বোঝানোর জন্য সে বলল আই কুড ইট আ হর্স, আমি একটা ঘোড়াও খেয়ে নিতে পারতাম। তার মানে এতটাই তার হাঙ্গার ছিল যে সে তার অ্যাকিউট হাঙ্গার বোঝানোর জন্য সে কিন্তু বলল যে আই কুড ইট আ হর্স। এটা কি অ্যাকচুয়ালি তার পক্ষে খাওয়া সম্ভব? না, কিন্তু তার হাঙ্গারটাকে তার অ্যাকিউটনেসটা, তার হাঙ্গারের অ্যাকিউটনেসটা বোঝানোর জন্য সে কিন্তু এই জিনিসটা ব্যবহার করলো। এটা হচ্ছে আমাদের হাইপারবোল। নাম্বার 4, দ্যাট ইজ পার্সনিফিকেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ। পার্সনিফিকেশনটা পার্সনিফিকেশন কি স্যার? পার্সনিফিকেশন হচ্ছে যখন আমি কোনো কিছুর মধ্যে বা কোনো জিনিসের মধ্যে আমাদের যে হিউম্যান কোয়ালিটিস রয়েছে বা মানুষের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলো কোনো যদি এনিমালস এর মধ্যে, কোনো অবজেক্টস এর মধ্যে, কোনো আইডিয়াস এর মধ্যে ইম্পোজ করার চেষ্টা করি, দ্যাট ইজ কল্ড পার্সনিফিকেশন। যদি তার কোনো হিউম্যান কোয়ালিটিস যদি এই সমস্ত জিনিসের মধ্যে আরোপ করার চেষ্টা করি, সেটাই হচ্ছে পার্সনিফিকেশন। এরকম করে স্যার, দ্য উইন্ড, ধরো আমি বললাম দ্য উইন্ড whispered through the trees. বাতাস হুইসপার করতে পারে। এই হুইসপারটা করতে পারে কে? মানুষ, হিউম্যান। বাতাস কিন্তু হুইসপার করতে পারে না, মানুষ কিন্তু হুইসপার করতে পারে, তাই না? মানুষ কিন্তু হুইসপার করতে পারে, বাতাস হুইসপার করতে পারে না। তাহলে বুঝতে হবে যে বাতাস কিভাবে হুইসপার করছে। বোঝা গেল? মানুষ হুইসপার করতে পারে, বাতাস হুইসপার করতে পারে না। তাহলে এই যে হুইসপার করার যে নেচারটা, এটা কিন্তু কার রয়েছে? মানুষের, দ্যাট ইজ হিউম্যান বিং। ঠিক আছে, হিউম্যান বিং এর কিন্তু সেই কোয়ালিটিস আছে। বোঝা গেল? তাহলে উইন্ড কিন্তু, বাতাস কি করছে? হুইসপার করছে। তাহলে একই রকম ভাবে যদি আমরা আরেকটু দেখে নিচ্ছি, যে ধরো এই যে আরেকটা জিনিস বলা হলো, অপরচুনিটি, অর্থাৎ অপরচুনিটি মানে সুযোগ। অপরচুনিটি নকড at his door. অপরচুনিটি নকড at his door. তার মানে এই যে অপরচুনিটি মানে সুযোগ, সুযোগ কি করছে? তার দরজায় এসে কড়া নাড়ছে। আচ্ছা বলো, এই সুযোগ কে তৈরি করে? সুযোগ তৈরি করে মানুষ। তাহলে মানুষ তৈরি করে সুযোগ, এই মানুষ তখন কি করছে? তার দরজায় এসে নাড়া দিচ্ছে, তাই না? তাই তো? তার মানে এই অপরচুনিটি নিজে নিজে তো আসছে না, তাহলে অপরচুনিটি হচ্ছে তার দরজায় এসে নাড়া দিচ্ছে। তার মানে অপরচুনিটি তৈরি করছে মানুষ, হিউম্যান বিং। ঠিক আছে, হিউম্যান বিং তৈরি করছে, সে এসে নাড়া দিচ্ছে, তাই তো? দ্যাট ইজ কল্ড পার্সনিফিকেশন। অর্থাৎ যদি কোনো ইনঅ্যানিমেট অবজেক্টের মধ্যে যদি আমরা কোনো কিছু অ্যানিমেট জিনিস বা অ্যানিমেট কোয়ালিটিস কে আমরা ইম্পোজ করার চেষ্টা করছি, ঠিক আছে, তাকে অ্যাকচুয়ালি আমরা বলবো তোমার পার্সনিফিকেশন। ঠিক আছে,
তো এই চারটে জিনিসের উপরে আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। এটা আমি তোমাদের বলে দিলাম। আচ্ছা, এই ফিগার অফ স্পিচে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে ফিগার অফ স্পিচের যে প্রশ্নগুলো হয় সেটা কিন্তু মেইনলি দুটো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে, দুটো প্রশ্ন আসে, এবং এটা কিন্তু মেইনলি আমাদের কবিতা থেকে কিন্তু করা হয়ে থাকে। এবার যদি ইফ উই টক অ্যাবাউট গ্রামার সেকশন থেকে যদি আমরা দেখি, তাহলে স্যার প্রিভিয়াস ইয়ারে কি কি এসছে? এক নম্বর এসছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করো, ঠিক আছে, ওয়েদার ইট ইজ ভার্ব, ওয়েদার ইট ইজ অ্যাডজেক্টিভ, নাকি প্রেপোজিশন, নাকি কনজাংশন, এই জিনিসগুলো তোমাকে চিনতে চাওয়া হয়েছে। যে এই যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, যে ধরো দেখা গেল বাটের ব্যবহার করা হলো বা আমাদের অ্যান্ডের ব্যবহার করা হলো, এটা কি হবে? এটা কি বাট কি প্রেপোজিশন, নাকি কনজাংশন, নাকি প্রোনাউন, কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এটা তোমার কাছে জানতে চাওয়া হবে, যেখান থেকে একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। নাম্বার 2 হচ্ছে সিনোনিম বা সমার্থক শব্দ, যেখান থেকে কিন্তু একটা প্রশ্ন এসছে। সিনোনিম বা আমরা সেম মিনিং বা সেম কিংবা নিয়ারেস্ট মিনিং, এইগুলো ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, যেখান থেকে একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। এরপরে হচ্ছে নাম্বার 5 হচ্ছে ক্লজ আইডেন্টিফিকেশন। ক্লজ আইডেন্টিফিকেশন থেকে একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে, ওয়েদার ইট ইজ নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, নাউন ক্লজ নাকি এটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, নাকি এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এখান থেকে এসছে। নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ, এখান থেকে প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্লজ আইডেন্টিফিকেশন থেকে একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। আচ্ছা, পেপার 2 তে অ্যানালজি পার্ট থেকে প্রশ্ন এসছে। অ্যানালজি পার্টটা হচ্ছে এরকম ব্যাপার যে ধরো একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড দিল, তার সিনোনিম এখানে দেয়া থাকলো, এবার আবার একটা ওয়ার্ড দিল, সেখানে কি হবে সেটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। অথবা এখানে একটা অ্যান্টোনিম দিল, এখানে একটা সিনোনিম দিল, এবার তোমাকে এখানে গিয়ে আবার অ্যান্টোনিম লেখা রয়েছে, তার সিনোনিম কি হবে লিখতে হবে। এবার আরেকটা জিনিস হচ্ছে কি ইডিয়ামস অন ফ্রেজেস এন্ড ফ্রেজেস, এই জায়গা থেকে দিয়েছে, এবং পেপার 2 তে দুটো প্রশ্ন এখানে এসছে, 4টে প্রশ্ন এখানে এসছে। ইডিয়ামস অন ফ্রেজেস থেকেও দুটো প্রশ্ন এসছে, ঠিক আছে, সেটা আমরা দেখেছি। এই হচ্ছে আমাদের অ্যানালিসিস। আচ্ছা, এরপরে হচ্ছে পেডাগোগি পোর্শন থেকে 15টা প্রশ্ন, এটা ফিক্স থাকে। আচ্ছা, এবার যদি চলে যাই আমরা ডাব্লিউবি প্রাইমারি ডিটের ক্ষেত্রে অ্যানালিসিসে, সেখানে আমরা দেখতে পাবো, যদি পেপার অ্যানালিসিসটা খুব ভালো করে দেখি তাহলে দেখতে পাবো রিডিং কম্প্রিহেনশন যে টেস্টটা রয়েছে, এখান থেকে আমাদের প্রশ্ন এসছে। আমরা দুটো আরসিটি এখান থেকে পাবো, যেখান থেকে 8টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। ওখানে কিন্তু আমরা দেখেছিলাম 10টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে ছিল, এখানে 8টা প্রশ্ন। গ্রামার সেকশন থেকে কি হয়েছে? গ্রামার সেকশন থেকে দেখো কি কি প্রশ্ন এসছে প্রাইমারিতে, ঠিক আছে। ডাব্লিউবি প্রাইমারিতে 1 নম্বর হচ্ছে ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট, ডিকশনারি অনুযায়ী সাজাতে বলেছে, দুটো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। অ্যান্টোনিম থেকে দুটো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। সিনোনিম থেকে দুটো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। নাম্বার বেশি অর্থাৎ সিঙ্গুলার কিংবা প্লুরাল, এইগুলো থেকে আমাদের 3টে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। জেন্ডার বেসড, ঠিক আছে, মাস্কুলিন, ফেমিনিন, নিউটার এবং কমন জেন্ডারের উপরে 3টে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। এফআইবি, দ্যাট ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখান থেকে 3টে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। স্পেলিং মিস্টেক, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, 3টে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। এরার কারেকশন, এরার কারেকশনটা ইট ইজ ফুললি ডিপেন্ডেন্ট অন গ্রামার, ঠিক আছে, পুরোপুরি গ্রামার সেকশন এটা। এখান থেকে দুটো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। যে প্রশ্নপত্রগুলো কি হবে আমরা দেখবো, যে একটা 4টে মানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, 4টে তোমাকে এ বি সি ডি এরকম ভাবে থাকবে, সেগমেন্ট ভাগ করা থাকবে, সেই সেগমেন্টে কোথায় ভুল আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। তো এটা আমাদের দুটো জিনিস এখানে সেম, মানে এরার কারেকশন কিংবা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এই দুটো জিনিস ভালো করে বুঝতে হবে, ঠিক আছে, দুটো জিনিস খুব ভালো দেখতে হবে। আচ্ছা, লাস্টে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, যেখান থেকে দুটো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে ধরো বলে দিল যে ধরো অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড ওয়ার্ডের পরে কোন প্রেপোজিশনটা বসবে, টু নাকি অন্য কিছু। প্রেফার ওয়ার্ডটার সাথে কোন প্রেপোজিশনটা বসবে, টু নাকি ওভার নাকি কোনটা। তো এই জিনিসগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। এনভিয়াস বা জেলাস এর সাথে কোনটা বসে, এরকম এসছে। আচ্ছা, বিশেষ করে তোমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ থেকে দেওয়া রয়েছে। প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ থেকে মেনলি প্রশ্নটা এসছে, ঠিক আছে। মানে ধরো এই যে বাই ডিন্ট অফ,
এরকম, এগুলো হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, লুক ফরওয়ার্ড টু, এই টাইপের, এগুলোকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। এরকম টাইপের প্রশ্নপত্র এসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের থেকে। ঠিক আছে, তো এই জায়গাটা হচ্ছে আমরা বুঝতে পারলাম। তাহলে আমাদের অ্যানালিসিস, দেখো এই ব্যাপারটা আমি তোমাদেরকে বলছিলাম না যে যদি অ্যানালিসিস পার্টটা খুব ভালো করে তোমরা করে ফেলতে পারো, তাহলে দেখো তোমাদের এবার পড়ার সুবিধা হলো যে স্যার আমাদের কোন কোন জায়গাগুলো জোর দিতে হবে। বুঝতেই পারলাম, ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট জোর দিতে হবে, সিনোনিম অ্যান্টোনিম ভালো করে পড়তে হবে। আচ্ছা, সিঙ্গুলার কিংবা প্লুরাল ফর্ম গুলো রয়েছে ভালো করে পড়তে হবে স্যার, জেন্ডার গুলো খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, ফিল ইন দা ব্ল্যাঙ্কস রিলেটেড যে সমস্ত প্রশ্নপত্র আসে, আর্টিকেল, প্রেপোজিশন রিলেটেড বা অন্যান্য ওয়ার্ড রিলেটেড যেগুলো আসে, সেগুলো ভালো করে পড়তে হবে। স্পেলিং মিস্টেক, ঠিক আছে, এটা ভালো করে পড়তে হবে, যদি সেগুলো মেটেরিয়াল এখান থেকে আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর এরার কারেকশন ভালো করে পড়তে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ভালো করে করতে হবে। তাহলে গ্রামার এবং ভোকাবুলারি সেগমেন্টটা আশা করি বোঝা গেছে সবার কাছে যে কি পড়তে হবে। এবার যদি তোমরা একটা বই খুলে বসো বা কোনো একটা মেটেরিয়াল খুলে বসো, দেখবে তোমাদের কাছে খুব ইজি হয়ে যায় ব্যাপারটা, যে জিনিসটা খুব ইজি, তোমরা ইজিলি বুঝতে পারবে যে স্যার আমাদের এই করতে হবে। যদি এই যে হোয়াট টু স্টাডি যদি ক্লিয়ার হয়ে যায় তোমাদের কাছে, হোয়াট টু স্টাডি আমাদের ক্লিয়ার যদি হয়ে যায় ব্যাপারটা, তাহলে কিন্তু আমরা বুঝে ফেলতে পারবো হোয়াট নট টু স্টাডি। এই জায়গাটা আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এইবার তুমি যখন বইটা খুলে বসো তখন দেখবে তোমাদের পড়াটা খুবই সুবিধা হচ্ছে, যে কোনগুলো আমরা পড়বো। দ্যাট ইজ দ্য স্মার্ট স্টাডি। ঠিক আছে, কারণ আমাদের কাছে সময়টা কম, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে ঝাড়খণ্ড টেট এবং তোমাদের জন্য বিহার টেটের পুরো সিলেবাসটা আমি দিয়ে রেখেছি, এগুলো সব দেখে নিতে পারবে তোমরা। ঠিক আছে, সেম জিনিসপত্র আছে, সেগুলো দেখে নিতে পারবে। আচ্ছা, এবার যদি আমরা একটু চলে যাই, আমরা পেডাগোগি পোর্শনকে একটু ভালো করে অ্যানালিসিস করার চেষ্টা করি। দেখো, ঠিক আছে, ভালো করে এখানটা খুব ভালো করে শুনবে, যে পেডাগোগি পোর্শনটা খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করবে, শোনার চেষ্টা করবে। দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমরা যে আজকে ইংলিশ পেডাগোগি পোর্শনটা পড়ছি, ঠিক আছে, তো এটা স্যার কি করে জায়গাটা আসলো বা কিছু, ঠিক আছে, আশা করি কিছু জন জানো, কিছু জন জানো না, সে না হতেই পারে, আমরা জেনে নেব। প্রথমত পেডাগোগি যে ওয়ার্ডটা রয়েছে, সেই ওয়ার্ডটা যদি আমরা রুট বিশ্লেষণ করি, তাহলে এই ওয়ার্ডটা গ্রিক রুট থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, কি গ্রিক রুট স্যার? গ্রিক রুট থেকে তৈরি হলো, যেটা হচ্ছে কি, একটা হচ্ছে পেইডোস, পেইডোস মানে স্যার চাইল্ড, আর অ্যাগোগাস, অ্যাগোগাস মানে হচ্ছে দ্যাট ইজ লিডার অর গাইড বলতে পারি। মানে তাহলে পেডাগগ যিনি হবেন, পেডাগগে যিনি পড়াচ্ছেন, তার মানে সে হচ্ছে পেডাগগ। তাহলে পেডাগগ যিনি হবেন, তিনি হচ্ছেন কি, যিনি হচ্ছে পেডাগগ, যিনি হচ্ছে মানে লিডার অফ পেইডোস বা চাইল্ড, বাচ্চাদের যিনি গাইড করবেন পেডাগগি পড়ার জন্য, তিনি হচ্ছে পেডাগগ। বোঝা গেল? তাহলে পেডাগগ হচ্ছে এমন একজন ব্যক্তি যে হচ্ছে বাচ্চাদেরকে এই জিনিসটা পড়ার জন্য গাইড করবে, মানে হি অর শি ইজ আ মিডিয়াম। ঠিক আছে, এটাই। এবার দেখো, পেডাগোগি পোর্শনটাতে মানে পেডাগোগি জিনিসটা পড়তে গিয়ে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলতে গিয়ে, ঠিক আছে, আমাদের যেটা প্রথমে বলতে হয়, অর্থাৎ ইট ইজ আ মিডিয়াম। মানে ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইট ইজ আ মিডিয়াম, যার মাধ্যমে কি, মানে ইট ইজ আ মিডিয়াম। আমি যদি এটার সম্বন্ধে, যেটা হচ্ছে এডওয়ার্ড স্যাপির একটা শিক্ষাবিদ, তিনি খুব সুন্দর করে বলেছেন, ল্যাঙ্গুয়েজ কাকে বলবো? ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরাজি ল্যাঙ্গুয়েজ হোক বা ল্যাঙ্গুয়েজের যে জায়গাগুলো রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজটা কি স্যার? ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইট ইজ মানে ইজ আ মিডিয়াম থ্রু হুইচ উই ক্যান এক্সপ্রেস বা ওয়ান ক্যান এক্সপ্রেস ওয়ানস আইডিয়াস, থটস, ফিলিংস। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা মিডিয়াম, বা ল্যাঙ্গুয়েজ ইজ আ পিওরলি হিউম্যান অ্যান্ড নন ইনস্টিংক্টিভ মেথড অফ কমিউনিকেটিং আইডিয়াস। এটা বলছে, এটা হচ্ছে আমাদের এডওয়ার্ড স্যাপির বলছে। প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজটা বুঝি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা মিডিয়াম, যার মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, আমাদের যে সমস্ত থটস বা চিন্তা ভাবনা গুলো, আইডিয়াস গুলো, ফিলিংস গুলো, এগুলোকে আমরা বোঝানোর চেষ্টা করি। এডওয়ার্ড স্যাপির একটুখানি অন্যদিকে চলে গিয়ে বলছে যে ল্যাঙ্গুয়েজ ইজ আ পিওরলি হিউম্যান অ্যান্ড নন ইনস্টিংক্টিভ মেথড অফ কমিউনিকেটিং আইডিয়াস। তিনি বলছেন ল্যাঙ্গুয়েজ কোনো ইনস্টিংক্ট নয়, ঠিক আছে, নন ইনস্টিংক্টিভ। ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা ইনস্টিংক্ট নয়, কোনো ওয়ার্ড কিংবা শব্দ দিয়েই কথা বলবো তার কোনো মানে নেই। তিনি বলছে আমরা বিভিন্ন মানে ইমোশনস বা সিম্বলের মাধ্যমে কিন্তু ল্যাঙ্গুয়েজের ভাবটা প্রকাশ করতে পারি, তিনি বলছে। যাই হোক, এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বোঝার আগে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জায়গাটা একটু বুঝে নিতে হবে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিভাবে তৈরি হলো। দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু একদিনে তৈরি হয়নি, ঠিক আছে। তিনটে মানে একটু ভালো করে যদি বলতে হয়, ইংরেজির যে উৎপত্তি আর কি, সেটা হচ্ছে
ওয়েস্ট জার্মানিতে ঠিক আছে তিনটে জাতি মেনলি ছিল, তারা হচ্ছে অ্যাংলো স্যাকশন এবং জুটস। এই তিনটে জাতি হচ্ছে ওয়েস্ট জার্মানিতে বসবাস করতো, এবং ওখানকার যে ওয়েস্ট জার্মানির ডায়ালেক্ট, তারা হচ্ছে এই ভাষায়, ইংরেজি ভাষায় কথা বলতো। ঠিক আছে, তখন তারা পরবর্তীকালে তারা চলে আসে হচ্ছে ব্রিটেনে চলে আসে, এবং ব্রিটেনে মানে মাইগ্রেট করে চলে আসে, এবং তখন ব্রিটেনের যে নেটিভ মানে সেখানকার যে অধিবাসীরা ছিল তারা নেটিভ সেল্টিক, ঠিক আছে, নেটিভ সেল্টিক ল্যাঙ্গুয়েজে কথা বলতো বা সেল্টিক স্পিকার বলতো ওদেরকে, তাদেরকে ওখান থেকে রিপ্লেস করলো, এবং সেখানে ইংরাজি বা তাদের ডায়ালেক্ট অর্থাৎ যে অ্যাংলো স্যাকশন জুটসের যে ভাষা, সেই ভাষাটা ওখানে প্রতিস্থাপিত করলো। এইভাবে কিন্তু আমাদের ব্রিটেনে মানে এই যে ইংরাজির কিন্তু প্রসার শুরু হচ্ছে। পরবর্তীকালে ইংরাজি ল্যাঙ্গুয়েজের মধ্যে বিভিন্ন ল্যাটিন ওয়ার্ড তৈরি হয়েছে, মানে এই ল্যাটিন ওয়ার্ড হচ্ছে ইংরাজিতে এসেছে। ঠিক আছে, ইংরাজি কিন্তু একসময় খুবই নেটিভ ল্যাঙ্গুয়েজ ছিল। আচ্ছা, পরে ফ্রেঞ্চ ওয়ার্ড এসছে, ঠিক আছে, স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড এসছে, এরকম বিভিন্ন শব্দ, ঠিক আছে, সেইগুলো কিন্তু ইংরাজির কিন্তু এসছে। এই যে আমরা পেডাগোগি পোর্শনটা দেখলাম, আমরা পেডাগোগি ওয়ার্ডটাকেই যদি আমরা যখন রুট ওয়ার্ডটা হিসাবে দেখলাম, তখন দেখতে পেলাম যে পেডাগোগিটাও কিন্তু একটা গ্রিক ওয়ার্ড থেকে তৈরি হয়েছে। তার মানে কি, ইংরাজি কিন্তু এই সমস্ত ওয়ার্ডের কাছ থেকে ধার নিয়েছে ওয়ার্ড, তারপরে আস্তে আস্তে নিজেকে সমৃদ্ধ করেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইংরাজির ইতিহাস। এবার যদি আমরা একটু ইংরাজির আরেকটু মানে ঐতিহাসিকগত বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখি, তাহলে ব্যাপারটা কিরকম হয়েছে, যে আমরা প্রথমেই বলতে হবে যে 1813 সালে শিক্ষাক্ষেত্রে যে 1 লক্ষ টাকা দেওয়া হলো, 1813 যে অ্যাক্ট অনুযায়ী, চার্টার অ্যাক্ট অনুযায়ী শিক্ষাক্ষেত্রে 1 লক্ষ টাকার কথা বলা হলো। এবং আমরা দেখতে পাবো যে 1833 সাল পর্যন্ত এই সময়, ঠিক আছে, আমাদের যে দ্য দেন ভাইস গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, তখন ছিল হচ্ছে উইলিয়াম বেন্টিং, তার টেনিয়ার ছিল 1828 থেকে 1835। এর মধ্যে 1833 সালে অব্দি মোটামুটি আমাদের যে কোর্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল সেটা হচ্ছে পার্সিয়ান, এবং এরপরে 1835 সালে এসে আমাদের কি করছে, যে ইংরাজি ল্যাঙ্গুয়েজটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ঠিক আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হচ্ছে 1835 সালে। এবং তখন হচ্ছে একটা ল কাউন্সিল তৈরি হয়েছিল, ঠিক আছে, একটা ল কাউন্সিল তৈরি হয়েছিল, এবং ল কাউন্সিলের যে এডুকেশন প্রেসিডেন্ট হয়েছিলেন হচ্ছে লর্ড ম্যাকিউলে। ঠিক আছে, ম্যাকিউলে তিনি এডুকেশন প্রেসিডেন্ট ছিলেন, এবং তিনি বললেন যে ভারতবর্ষে যদি আমাদের শাসন করতে হয় তাহলে কি করতে হবে, সমস্ত মানে ভারতীয়দেরকে ইংরাজি শেখাতে হবে, কারণ অফিসিয়াল কাজকর্ম সবকিছু করতে গেলে ইংরাজিতে না করলে ব্যাপারটা আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে, এটা উনি বললেন। তো উনি বললেন যে উঁচু তলার মানুষ যদি ইংরাজিটা শিখে যায়, আস্তে আস্তে নিচু তলার মানুষও শিখে যাবে, এই ব্যাপারটা উনি বললেন। যাই হোক, এটা মোটামুটি ঠিকঠাক চলছে। তারপরে ধরো 1947-এ স্বাধীনতা পেলো, ঠিক আছে, ভারতবর্ষ স্বাধীনতা পেলো। এরপরে একটা কন্ট্রোভার্সি শুরু হলো, সেটা হচ্ছে 1963 দিকে, যেখানে একটা কন্ট্রোভার্সি শুরু হলো যে না, ভারতবর্ষে কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাকবে না। ঠিক আছে, তাহলে অন্য ল্যাঙ্গুয়েজ কেন হবে না, ইংরাজি কেন হবে? ঠিক আছে, তো সেই সময়, ঠিক আছে, 1963 খ্রিস্টাব্দে, ঠিক আছে, একটা অ্যাক্ট পাস করা হলো, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট পাস করা হলো, এবং বলা হলো যে ভারতবর্ষে কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাকবে না। ভারতবর্ষের সংবিধানের সেই স্বীকৃত 22টি ভাষা, সেটাই হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাকবে। এবং ইংলিশকে করা হলো, ইংলিশকে বলা হলো অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাকবে না, কিন্তু মোটামুটি ভাবে যে সমস্ত কাজকর্মগুলো, অর্থাৎ যে নোটিফিকেশন থেকে শুরু করে সমস্ত যে কাজকর্মগুলো আছে, সেই কাজকর্মগুলোর একটা মিডিয়াম হিসাবে কাজ করবে ইংরাজি, যার জন্য এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন যদি সরকারের তরফ থেকে আসে বা কিছু, দেখবে সবটাই ইংরাজিতে হয়। ঠিক আছে, তাই জন্য বলা হলো যে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকলো। এই হচ্ছে আমাদের ইংরাজির ইতিহাস। এবার এই সমস্যা সমাধান করার জন্য, ঠিক আছে, এর পরবর্তীকালে একটা কমিশন নিয়োগ করা হলো, দ্যাট ইজ হচ্ছে কোঠারি কমিশন। ঠিক আছে, কোঠারি কমিশন, তোমরা জানো কোঠারি কমিশনের ব্যাপারটা, ঠিক আছে, কোঠারি কমিশনের ব্যাপারটা তোমরা জানো। 1964-66 এই সময়টা, ঠিক আছে, এটা বলা হচ্ছে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা।
ঠিক আছে, ফ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নিয়ে আসলো। ফ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নিয়ে আসা হলো। ঠিক আছে, কি কি কিরকম ভাবে ক্লাস 1 থেকে 4 অব্দি, এই অবধি যেটা হবে সেটা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে করা হবে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করবে। ঠিক আছে, আচ্ছা ক্লাস 5, 6 এখানে যেটা করবে সেটা হচ্ছে মাদার টাং অর হিন্দি অর ইংলিশ কম্পালসারি করতে হবে। ঠিক আছে, অথবা একটা অ্যান্ড থার্ড ল্যাঙ্গুয়েজ একটা অপশনাল হিসেবে রাখতে পারবে। ঠিক আছে, আচ্ছা আর একটা হচ্ছে কি ক্লাস 8 থেকে 10 জায়গাটায় যেটা করা হলো সেটা হচ্ছে নন হিন্দি স্পিকিং এরিয়া যেটা রয়েছে, যেখানে হিন্দি বলা হয় না, সেখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রাখতে হবে, তার সাথে হিন্দি অ্যান্ড ইংলিশ। ঠিক আছে, আর যেখানে হচ্ছে হিন্দি স্পিকিং এরিয়াতে হচ্ছে হিন্দি, তার সাথে ইংলিশ, এবং তার সাথে হচ্ছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কোটারি কমিশনের বক্তব্য শুরু হলো। ঠিক আছে, যাই হোক, এবার আমরা দেখি প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলস। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ স্কিলস? এটা কি বলছে? ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে যে মানে কোনো একটা ল্যাঙ্গুয়েজের যদি তোমার স্কিল তৈরি করতে হয় তার জন্য কি কি দরকার। দেখো, মেনলি হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল বুঝতে গেলে আমরা 4টে সমন্বয় সেটা তৈরি করতে পারি, দ্যাট ইজ SLRW, সরি LSRW। ঠিক আছে, RW। এবার দেখো, LSRW মানে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টে। এর মধ্যে রিসেপটিভ স্কিল মানে যেটা আমরা শুনে শুনে মুখস্থ করি, মানে অ্যাকচুয়ালি তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল তৈরি হয় দুটোর মাধ্যমে। একটা হচ্ছে তোমার তার সিনট্যাক্স বা গঠন, স্ট্রাকচার বা ফর্ম, এটার মাধ্যমে। আর একটা হচ্ছে সিম্যান্টিক মানে তার মিনিং অনুযায়ী। ঠিক আছে, গঠন কিংবা স্ট্রাকচার, আর একটা হচ্ছে তার মিনিং। তাহলে স্ট্রাকচার এবং মিনিং এই দুটোর মেলবন্ধনেই আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজের স্কিল তৈরি হচ্ছে। এবার হচ্ছে রিসেপটিভ স্কিল। একটা রিসেপটিভ স্কিল কোনগুলো? যেগুলো আমরা যেখানে শুধুমাত্র অ্যাকসেপ্ট করি, মানে আমরা শুধু গ্রহণ করতে পারি। যদি আমরা কোনো টেলিভিশন কিংবা রেডিওর সামনে কোনো কিছু শুনতে বসি, কিংবা এখন ধরো ইউটিউব চ্যানেলের সামনে কোনো পডকাস্ট শুনতে বলছি, যেখানে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি, অনলি অ্যাকসেপ্ট মানে আমরা গ্রহণ করি। ঠিক আছে, যেখানে কিন্তু আমরা পাল্টা কিছু প্রশ্ন করতে পারি না। তাহলে রিসেপটিভ স্কিলের মধ্যে আমরা রাখবো কাকে? আমরা লিসেনিং অ্যান্ড রিডিং, এই দুটোকে রিসেপটিভ স্কিলের মধ্যে রাখবো। ঠিক আছে, আর একদিকে যদি চলে যায় সেটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। স্যার হোয়াট ইজ প্রোডাক্টিভ স্কিল? প্রোডাক্টিভ স্কিল মানে যেটা প্রডিউস করছে, মানে যেটা হচ্ছে আমাদের প্রডিউস করতে মানে করছে, মানে অনলি প্রডিউস, যেখানে আমরা স্পিকিং অ্যান্ড রাইটিং, বোঝা গেল? ইট ইজ আ প্রোডাক্টিভ স্কিল, যেখানে আমরা কোনো কিছু শুনছি আবার একজন প্রত্যুত্তরে বলছি। ঠিক আছে, মানে একটা বাইল্যাটারাল অ্যাপ্রোচ। ঠিক আছে, এটা ইউনিল্যাটারাল অ্যাপ্রোচ ছিল। ঠিক আছে, প্রোডাক্টিভ স্কিলটা হচ্ছে সবসময় বাইল্যাটারাল অ্যাপ্রোচই হবে। ঠিক আছে, আচ্ছা এবার রিডিং হচ্ছে, আমি যদি রিডিং এর দিকে চলে যাই, রিডিংটা দু রকম আছে। একটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং, আর একটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। ঠিক আছে, ইন্টেন্সিভ রিডিং আর এক্সটেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিংটা কি রয়েছে? দ্যাট ইজ ইন ডিটেল, কোনো কিছুতে ইন ডিটেলে পড়ছি। ধরো কোনো একটা বই প্রথমে পড়তে শুরু করেছি, সেই বইটা আমি প্রথমে যখন পড়বো তখন ইন ডিটেলে পড়াশোনা করব। ঠিক আছে, দ্যাট ইজ স্লো রিডিং। ঠিক আছে, পড়াশোনা করছি, তাহলে দ্যাট ইজ কল হচ্ছে স্লো রিডিং। মানে আমরা যখন আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করছি, যখন ডেভেলপ করার চেষ্টা করছি। ঠিক আছে, দ্যাট ইজ ইন্টেন্সিভ রিডিং। নাম্বার 2 হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। সারা বছর পড়া হয়ে গেছে, আমরা রিভিশন করছি। মানে তখন আমরা ফার্স্ট রিডিং করে বেরিয়ে যাচ্ছি, দ্যাট ইজ আওয়ার এক্সটেন্সিভ রিডিং। আমরা ইন্টেন্সিভ থেকে এক্সটেন্সিভের দিকে যাত্রা করব, তাই তো? আচ্ছা, এরপরে আমরা কি কি স্কিল দেখতে পাই, আরো কিছু দেখে নিচ্ছি। সেটা হচ্ছে স্ক্যানিং, যেখান থেকে প্রশ্ন হয়, এবং স্কিমিং, সবগুলো থেকে কিন্তু প্রশ্ন এসছে প্রিভিয়াস ইয়ারে। হোয়াট ইজ স্ক্যানিং স্যার? আচ্ছা, তোমরা নর্মালি জেরক্স করতে গেছো,
জেরক্স করতে গিয়ে দেখেছো স্ক্যান করছে, মানে আপাদমস্তক সেই জিনিসটার পুরোপুরি ডিটেলে সেটাকে দেখার চেষ্টা করছে। তাহলে যখনই আমরা ডিটেলে দেখার চেষ্টা করব, ইন ডিটেল, তার মানে আমরা ইন্টেন্সিভ রিডিং এর দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, ইন্টেন্সিভ রিডিং এর দিকে চলে যাচ্ছি। তার মানে এখানটায় আমরা চেষ্টা করছি জাস্ট টু গেট স্পেসিফিক আইডিয়া নেওয়ার চেষ্টা করছি, এবং যেখানে আমরা কিন্তু খুব ভালো করে, ঠিক আছে, খুব ভালো করে সেই জিনিসটা বোঝার চেষ্টা করছি। আর স্কিমিং এর দিকে যখন চলে যাব, দ্যাট ইজ এক্সটেন্সিভ রিডিং। এখানে কিন্তু স্লো রিডিং যাব আমরা, আর এটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। এক্সটেন্সিভে কি করব আমরা? র্যাপিড রিডিং করব, এটা আমি বলেছিলাম। তাহলে এখানে কি করব? এক্সটেন্সিভে কিন্তু আমার পড়া হয়ে গেছে, আমরা জাস্ট একটা রিভিশন করছি, সেই রিভিশনের দিকে নজরটা দেব, এইটুকু। নেক্সট হচ্ছে কি প্যাসিভ স্কিল, আর একটা হচ্ছে অ্যাক্টিভ স্কিল। হোয়াট ইজ প্যাসিভ স্কিল, হোয়াট ইজ অ্যাক্টিভ স্কিল? দেখো, প্যাসিভ স্কিল মানে হচ্ছে কি রিসেপটিভ স্কিলকে আমরা প্যাসিভ স্কিল বলি। রিসেপটিভ স্কিল মানে কি আমরা লিসেনিং অ্যান্ড রিডিং কে আমরা বলবো প্যাসিভ স্কিল। আর অ্যাক্টিভ স্কিল কোনটা স্যার? আমরা প্রোডাক্টিভ স্কিলকেই বলবো, মানে আমাদের স্পিকিং অ্যান্ড রাইটিং, এই দুটো হবে। ঠিক আছে, প্যাসিভ আর অ্যাক্টিভ। এখান থেকে প্রশ্ন আসে যে প্যাসিভ স্কিল কোনটা, মনে রাখতে হবে কিন্তু প্যাসিভ স্কিল মানে হচ্ছে রিসেপটিভ স্কিল। ঠিক আছে, আর হচ্ছে কি আমরা পড়াশোনা যেটা করি সেটা হচ্ছে দুরকম পড়াশোনা করি। একটা লাউড রিডিং করি, আমরা খুব জোরে জোরে পড়ি, আর একটা হচ্ছে সাইলেন্ট রিডিং করি। জোরে জোরে যখন পড়ি, জোরে জোরে পড়লে তোমার দুটো জিনিস ভালো হয়। একটা হচ্ছে তার প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ তোমার উচ্চারণ ভালো হবে, এবং তার সাথে হচ্ছে ইনটোনেশন, মানে তোমার স্বরভঙ্গি ভালো হবে। ঠিক আছে, ডেভেলপ করবে। আর যখন তুমি সাইলেন্ট রিডিং করছো, তখন তুমি কিন্তু তোমার কমফোর্ট অফ মাইন্ড বা কমফোর্টের জন্য পড়ছো, এখানে কিন্তু তোমার প্রোনাউন্সিয়েশন ভালো হবে না, ইনটোনেশনও ভালো হবে না, দুটোতেই তোমার কিন্তু সমস্যা তৈরি হবে, যেখানে হচ্ছে আমাদের এখানটা। ঠিক আছে, আচ্ছা, আর দুটো আমাদের এখান থেকে প্রশ্ন হয়, সেগুলো আমরা একটু দেখে নিই। দুটো কনসেপ্ট, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচ কি? আমরা বটম আপ অ্যাপ্রোচ মানে একদম নিচের থেকে উপরের দিকে উঠছি, মানে অ্যাসেন্ডিং অর্ডার, নিচের থেকে উপরে উঠছি। মানে কি, প্রথমে আমরা লেটার শিখছি, তারপরে আমরা অ্যালফাবেট শিখছি, তারপরে আমরা ওয়ার্ড শিখছি, তারপরে আমরা ফ্রেজ শিখছি, তারপরে আমরা সেন্টেন্স শিখছি। এইভাবে আমরা ছোটর থেকে বড়র দিকে যাচ্ছি। আর টপ ডাউন অ্যাপ্রোচ মানে এটা ধরে নেওয়া হয় যে তোমার একটা প্রিভিয়াস নলেজ আছে, ইউ নো সামথিং অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ইউ নো টেন্স, ইউ নো ফ্রেজ, ইউ নো লেটার, অ্যালফাবেট, এই সম্বন্ধে তোমার ইউ হ্যাভ আ থরো আইডিয়া। তখন তোমাকে ধরে নেওয়া হয় তোমাকে তখন টপ ডাউন অ্যাপ্রোচে যেতে হবে, কারণ তুমি উল্টো পড়াশোনা করবে। যখন তুমি সেন্টেন্স শিখবে, তারপরে তুমি ফ্রেজ শিখবে, তারপরে তুমি ওয়ার্ড শিখবে, তারপরে তুমি অ্যালফাবেট শিখবে, তারপরে তুমি লেটার শিখবে, এরকম ভাবে আসবে। ঠিক আছে, এখানে তোমার কি হবে, দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে প্রিভিয়াস নলেজ ম্যান্ডেটরি, এবং তার সাথে তোমার সিম্যান্টিক এবং সিনট্যাক্স, এই দুটো সম্বন্ধেই তোমার কিন্তু একটা ভালো ধারণা থাকতে হবে। ঠিক আছে, তোমার একটা কনটেক্সচুয়াল নলেজ এখানে কিন্তু প্রাধান্য পাবে। ঠিক আছে, তো এই দুটো অ্যাপ্রোচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটো অ্যাপ্রোচ আমাদের মনে রাখতে হবে, কারণ এই অ্যাপ্রোচটা মনে রাখলে আমরা দুটো মেথড আরো ভালো করে বুঝতে পারবো। দ্যাট ইজ হচ্ছে এখান থেকেও প্রশ্ন হয়, দ্যাট ইজ হচ্ছে ইন্ডাকটিভ মেথড, আর একটা হচ্ছে ডেডাকটিভ। ঠিক আছে, ইন্ডাকটিভ মানে হচ্ছে কি তুমি প্রথমে এক্সাম্পল দাও, তারপরে তুমি থিওরিতে ঢোকো। আর ডিডাকটিভে হচ্ছে তুমি আগে হচ্ছে থিওরি বলো, তারপরে এক্সাম্পলে যাও। তাহলে প্রথমে আমরা এক্সাম্পল থেকে থিওরিতে গেলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারি, তাই জন্য এটাকে বলা ইন্ডাকটিভ মেথড। তার মানে এটাকে যদি আমরা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, মানে একদম ছোট থেকে বড়তে যাচ্ছি, এটাকে আমরা বলবো বটম আপ অ্যাপ্রোচ। আর এটাকে আমরা বলবো টপ ডাউন অ্যাপ্রোচ। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন হয় যে প্রথমে আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা থিওরিতে ঢুকি কোন ক্ষেত্রে, ঠিক আছে, সেটা আমাদের ইন্ডাকটিভ। আর ডিডাকটিভে ঠিক উল্টোটা হবে। তো এই হচ্ছে আমাদের এখানে আমাদের ল্যাঙ্গুয়েজের স্কিলের ব্যাপারগুলো আসলো। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 2 তে চলে যাই। দ্যাট ইজ হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়ালস, টেক্সট বুক, মাল্টিমিডিয়া মেটেরিয়ালস, এই যে বিভিন্ন পত্র রয়েছে।
দেখো এবার আমরা যদি বলি টিএলএম বা টিচিং লার্নিং মেটেরিয়ালস এর মধ্যে যদি চলে আসি, তাহলে টিএলএম এর মধ্যে জিনিসগুলো কি কি আসে জিনিসগুলো একটু দেখে নিচ্ছি। দেখো 1 নম্বরে যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের ভিজুয়াল এইডস। ভিজুয়াল এইডস মানে হচ্ছে যেগুলো আমরা চোখে দেখতে পাই এইগুলো। ভিজুয়াল এইডস মানে দ্যাট ক্যান বি সিন বাই আইজ, যেমন ধরো প্রজেক্টর, তারপরে ধরো বিভিন্ন এডুকেশনাল ট্যুর বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, তারপরে চক ডাস্টার ইউজ করি আমরা, এগুলোকে বলা হয় ভিজুয়াল এইডস। নাম্বার 2 হচ্ছে কি অডিও এইডস, মানে যেগুলো আমরা শুনে 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 অভ্যস্ত, মানে কি অডিও এইডস মানে রেডিও, টেলিভিশন, অডিও প্লেয়ার, ঠিক আছে। তারপরে এখন ইউটিউবের বিভিন্ন জিনিসপত্র, এইগুলো হচ্ছে তোমার অডিও এইডস। নাম্বার 3 হচ্ছে কি আমরা অডিও অ্যান্ড ভিজুয়াল এইডস। অডিও ভিজুয়াল মানে দুটোই, দেখতে পাবো শুনতে পাবো। তার মানে ইউটিউব আমরা দেখতে পাই শুনতে পাই, ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন ফিল্ম প্রজেক্টর দেখতে পাই শুনতে পাই, ঠিক আছে, মানে প্রজেকশন বেসড, ঠিক আছে, এগুলো হচ্ছে অডিও ভিজুয়াল। আচ্ছা, আর একটা হচ্ছে কি নাম্বার 4, আর একটা আমরা দেখাতে পারি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কি হবে, বিভিন্ন সেখানে কি হয় জানো তো, সেখানে বিভিন্ন ডিফারেন্ট অডিও প্লেয়ার্স আমরা ব্যবহার করি, ঠিক আছে, যেখান থেকে আমাদের স্পিচ হ্যাবিটটা ভালো করে বাড়ে এবং প্রোনাউন্সিয়েশনটা ভালো করে বাড়ে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি হচ্ছে ডিফারেন্ট অডিও প্লেয়ার আমরা ব্যবহার করবো যার মাধ্যমে স্পিচ হ্যাবিটটা বাড়বে এবং তার সাথে প্রোনাউন্সিয়েশনটা বাড়বে, ঠিক আছে। আর একটা হচ্ছে রিয়ালিয়া, এটা থেকেও প্রশ্ন হয় হোয়াট ইজ রিয়ালিয়া। ধরো তুমি এমন একটা সিচুয়েশনে গেছো বা তুমি অ্যাজ আ টিচার তোমার কাছে এরকম কোনো এইডস অ্যাভেলেবেল নেই তোমার কাছে, তখন তুমি কিছু রিয়েল অবজেক্ট, তুমি তখন রিয়েল অবজেক্টের সহায়তা নাও এবং সেই রিয়েল অবজেক্টস এর মাধ্যমে তুমি তাদেরকে রিয়েল অবজেক্টস এর মাধ্যমেই পড়াশোনা করার চেষ্টা করো, পড়ানোর চেষ্টা করো, ঠিক আছে। যখন ইউ আর ইউজিং ইউর রিয়েল অবজেক্টস, সেগুলোকে বলা হয় রিয়ালিয়া। এগুলো হচ্ছে টিএলএম এর বিভিন্ন ভাগ এবং টিএলএম ব্যবহার করা। এবার দেখো তাহলে টেক্সট বুক প্রথমে তো একটা আসলো, মাল্টিমিডিয়া, আমি বলে দিয়েছি এগুলো মাল্টিমিডিয়া মেটেরিয়ালস, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস অফ দ্য ক্লাসরুম, তো এগুলো তোমার থাকতে হবে। আচ্ছা, এবার চলে আসি রোল অফ গ্রামার। এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, রোল অফ গ্রামার। কারণ গ্রামার আমরা কেন শিখি, কারণ গ্রামার শেখার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে আমরা একটা ল্যাঙ্গুয়েজকে খুব ভালো করে শিখতে গেলে তার ল্যাঙ্গুয়েজের গ্রামারটা ভালো করে জানতে হয়। যেমন তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে বলে না, তুমি যদি গান শেখো, তুমি যদি কোনো মানে কবিতা শেখো বা তুমি যদি কোনো নাচ শেখো বা কিছু, তার একটা গ্রামার থাকে। সবকিছুর একটা গ্রামারের উপরে কিন্তু তৈরি হয়। তাহলে একইভাবে ল্যাঙ্গুয়েজের গ্রামারটাও তোমাকে শিখতে হবে। তাহলে ল্যাঙ্গুয়েজটা ভালো করে তোমাকে যদি বুঝতে হয় বা শিখতে হয়, তাহলে গ্রামারটা তোমাকে শিখতে হবে। এবার রোল অফ গ্রামার ইন ইংলিশ এই জায়গাটা আসলো, অ্যান্ড ক্রিটিক্যাল পার্সপেক্টিভ ইন লার্নিং ফর কমিউনিকেশন অফ আইডিয়াস থ্রু রিটেন অ্যান্ড ভার্বাল ফর্ম। এইগুলো মানে আমরা যখন কোনো কিছু শেখার চেষ্টা করছি, সেটা আমি বলছি রোল অফ গ্রামারের আমি একটা বলে দিই। 2 রকম গ্রামার মেথড আমরা ফলো করি, একটা হচ্ছে ফর্মাল কিংবা ট্রাডিশনাল মেথড, ফর্মাল কিংবা ট্রাডিশনাল মেথডকে ফলো করি, ঠিক আছে। আর একটা হচ্ছে ফাংশনাল গ্রামার। দেখো ফর্মাল কিংবা ট্রাডিশনাল গ্রামারটাকে বলা হয় হচ্ছে ল্যাটিন অর গ্রিক বেসড গ্রামার, ঠিক আছে, মানে যেখানে হচ্ছে আমাদের একটু মুখস্থ বিদ্যার উপর জোর দিতে হয়, কনসেপ্ট খুব একটা তৈরি হয় না। আর ফাংশনাল গ্রামারের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে রুলস বেসড গ্রামার, ঠিক আছে, রুলস মুখস্থ করতে হয়, যেখানে আমরা কিন্তু মুখস্থ বিদ্যার উপর জোর দিই কিন্তু এটাকে আগে বোঝার চেষ্টা করি, কনসেপ্টটা কিছু তৈরি করে নেওয়ার পরে আমরা রুলের দিকে জোর দিই, ঠিক আছে। ওভারঅল কনসেপ্টের দিকে ব্যাপারটা আমরা জোর দিই এবং এর মাধ্যমে আমরা কিন্তু LSRW টা ডেভেলপ করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রামারের জায়গা। যাই হোক, এবার হচ্ছে ধরো আমরা কিছু শেখাচ্ছি বাচ্চাদেরকে, যে আমরা একটা ক্লাসরুমে কিভাবে শেখাতে পারি, কখনো মুখে বলে শেখাচ্ছি, কখনো আমরা বোর্ডে লিখে শেখাচ্ছি, ঠিক আছে। তো এই যে কমিউনিকেশনটা আমরা বাচ্চাদের সাথে করছি, কখনো রিটেন কিংবা ভার্বালি, সেগুলো বোঝানোর চেষ্টা করছি। এবং যখন একটা টিচার, যে টিচার ডাইভার্স ক্লাসরুমে রয়েছে, মানে ধরো একটা বাচ্চাকে তোমাকে শেখাতে হবে একটা মাত্র ল্যাঙ্গুয়েজ, এবং সেই বাচ্চাগুলো কোনো একটা ক্লাসে বসে আছে এবং সেখানকার বাচ্চাদের মেন্টালিটি আলাদা, তাদের রিলিজিয়ান আলাদা, কাস্ট আলাদা, তাদের ক্রিড আলাদা, সমস্ত কিছু আলাদা। এরকম একটা ডাইভার্স ক্লাসরুমে তোমাকে শিক্ষকতা করতে দেওয়া হয়েছে এবং তোমাকে বলা হয়েছে যে ইউ হ্যাভ টু টিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তুমি সেখানে কি কি মানে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারো, সেই চ্যালেঞ্জেস গুলো তোমাকে বলতে হবে, ঠিক আছে। এবার এই চ্যালেঞ্জেস বলতে কিছু ডিসএবিলিটির কথাও বলা যায়, ঠিক আছে। ধরো এমন কিছু বাচ্চা সেখানে রয়েছে, তাদের তুমি দেখলে যে যে কেউ ভালো করে পড়তে পারে না, মানে কারোর পড়তে অসুবিধা রয়েছে, তার মানে এটাকে বলা হয়, এই রোগটাকে বলা হয় হচ্ছে ডিসলেক্সিয়া, মানে পড়ার হ্যাবিট, তার মানে রিডিং প্রবলেম রয়েছে, ঠিক আছে। তুমি বলছো কুক, সে বলছে এটা পড়তে, তা সে পড়ছে কুক, এরকম কিছু,
আবার কিছু বাচ্চা রয়েছে তাদের লেখার সমস্যা রয়েছে, তাকে বলা হয় ডিসগ্রাফিয়া, ঠিক আছে, লেখার সমস্যা রয়েছে, রাইটিং প্রবলেম। আচ্ছা, কারোর হচ্ছে আবার ক্যালকুলেশনের সমস্যা, ডিসক্যালকুলিয়া, ঠিক আছে, এগুলো লার্নিং ডিসেবিলিটির মধ্যে পড়ে। আচ্ছা, আবার কি আছে, আবার কারোর ধরো জিভের সমস্যা কিংবা স্পিচের সমস্যা, বলতে সমস্যা হয়, সেটাকে বলা হয় ডিসপ্র্যাক্সিয়া, ঠিক আছে, তার বলতে সমস্যা হয়, কিংবা টাং কিংবা মানে স্পিচের সমস্যা, এটা হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ডিসফ্রেসিয়া, ডিসফ্রেসিয়া বা অ্যাফাসিয়া বলা হয়, ঠিক আছে, অ্যাফাসিয়া বলা হয়, যেখানে হচ্ছে কমিউনিকেশনের প্রবলেম হয়, মানে বলার জন্য সে সমস্যাটা হয়। মানে যখন ধরো কেউ একটা কোনো কিছু বলছে, মানে অ্যাকচুয়ালি অ্যাফাসিয়া যে টার্মটা ব্যবহার করা হলো, এটা একটা মেডিকেল টার্ম, যেখানে হচ্ছে ডিসগ্রাফিয়া মানে পরে ডিসগ্রাফিয়া এর সাথে মার্চ করে যায়, মানে এটা একটা ধরো কেউ বলছে কোনো কিছু, তার কথাগুলো জড়িয়ে যাচ্ছে বলতে বলতে। তো এই সমস্যাগুলো আমাদের যাই হোক হলো, তাই লার্নিং ডিসেবিলিটিস আছে, এই চ্যালেঞ্জের সম্মুখীন তোমাকে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, যেটা অলরেডি আমরা বলেছি, ঠিক আছে। দেখো, এখানে আমরা অলরেডি ডিসকাস করেছি স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং নিয়ে আগেও আলোচনা করেছি। এর মধ্যে দুটো রিসেপটিভ স্কিল রয়েছে আর দুটো প্রোডাক্টিভ স্কিল রয়েছে। রিসেপটিভ স্কিলের মধ্যে আমরা আলোচনা করেছিলাম লিসেনিং এবং তার সাথে রিডিং, আর এখানে আমরা বলেছিলাম স্পিকিং এবং তার সাথে রাইটিং, ঠিক আছে। এটা নিয়ে বিস্তর আলোচনা আমরা করেছি। এবং নাম্বার 5-এ যেটা দেখতে পাচ্ছি, রোল অফ লিসেনিং, এটা নিয়েও আলোচনা হয়েছে। দ্যাট ইজ লিসেনিং হচ্ছে কি, ইট ইজ আ প্রোডাক্ট রিসেপটিভ স্কিল। এবং লিসেনিং এর মাধ্যমে মানে আমরা অনেক রকম লিসেনিং দেখেছি। একটা মানে তোমার লিসেন যখন আমরা শুনবো, শোনার মাধ্যমে কি হবে, তখন ধরো মানে এই লিসেনিং এর ব্যাপারটা কেন আসে আরো ভালো করে, ঠিক আছে। বা আগে আমি ইভ্যালুয়েশন অফ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনটা একটু বলি, তারপরে আমরা লিসেনিং এ যাচ্ছি। দেখো, ইভ্যালুয়েশন অফ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন মানে হচ্ছে কেন আমরা কম্প্রিহেনশনটা পড়ছি, এটা একটা মানে জানার দরকার। কেন আমরা কম্প্রিহেনশন পড়ছি, যে স্যার কম্প্রিহেনশন কি করবে, ধরো তুমি একটা বাচ্চাকে কোনো একটা মানে ক্লাসে একটা বাচ্চাকে তুমি স্টোরি বলছো, এবার সেই স্টোরিটা যখন তুমি বলছো বাচ্চাটাকে, সে কিন্তু এত কিছু মাথায় রাখবে না যে কি হচ্ছে, ঠিক আছে, এত কিছু মাথায় রাখবে না যে জিনিসটা তার সাথে কি হচ্ছে, ঠিক আছে। সে কিন্তু মনে রাখবে যে তুমি কি কি কিওয়ার্ডস ব্যবহার করছো বা তুমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছো। ঠিক আছে, সে 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 বলবে যে এখানে তুমি কি কি মানে কি কি কিওয়ার্ডস ব্যবহার করছো, সেই কিওয়ার্ডস গুলোকেই সে মনে রাখার চেষ্টা করবে এবং তার মাধ্যমে সে কিন্তু জিনিসটা ওভারঅল জিনিসটা মনে রাখার চেষ্টা করবে। দ্যাট ইজ হচ্ছে ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে সে কিন্তু পুরো ওয়ার্ড গুলোকে মনে রাখবে না, যে তুমি কি কি বলেছিলে, এত কিছু মনে রাখতে পারবে না, কারণ সে একটু কিওয়ার্ড মনে রাখবে, যে অ্যাকচুয়ালি তুমি কি বলতে চাইছো, এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি রোল অফ লিসেনিং কেন বলছি, দেখো লিসেনিং এর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, কারণ লিসেনিং হচ্ছে একটা রিসেপটিভ স্কিল। তার মানে কি, যত তুমি শুনে মনে রাখতে পারবে, শোনা মানে দেখো তুমি যদি একদম এনশিয়ান হিস্ট্রিতে চলে যাও, সেখানে বেদকে শুনে শুনে মনে রাখতে হতো। তার মানে তুমি যত জিনিসকে শুনে মনে রাখতে পারবে, তার মানে তোমার যে রিসেপটিভ স্কিলটা তত আস্তে আস্তে ডেভেলপ করবে, ঠিক আছে। তাহলে শুনে মনে রাখা এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং যেটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি রোল অফ স্পিকিং, এটা অলরেডি বলা হয়েছে স্পিকিং এর গুরুত্ব কি রয়েছে, আমরা LSRW নিয়ে আলোচনা করে ফেলেছি, ঠিক আছে। এটা আমাদের অ্যাকচুয়ালি স্পিকিং মানে হচ্ছে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। স্পোকেনের গুরুত্বটা কি রয়েছে সেই জিনিসটা বলেছি। এরপরে আমরা চলে আসি নাম্বার 7, দ্যাট ইজ প্রিন্সিপালস অফ ইংলিশ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কোন কোন প্রিন্সিপালস বা নীতির ওপরে দাঁড়িয়ে থাকে। দেখো, কোন কোন নীতি অবলম্বন করে আমরা একটা ছাত্রকে ইংরেজিটা শেখাতে পারবো, ঠিক আছে। এটা খুব একটা বিরাট কিছু নয়, আবার ব্যাপার কিছু নীতি আমাদের রয়েছে, যেমন আমি জাস্ট তোমাদেরকে একটা ব্রিফলি বলার চেষ্টা করছি। দেখো, যে বাচ্চাটা ইংরাজি শিখতে চাইছে না, তুমি তাকে কিভাবে ইংরাজি শেখাবে, এটাই তো তার প্রিন্সিপালস। তাহলে প্রথমে যদি আমরা বলি প্রিন্সিপাল অফ মোটিভেশন, মানে বাচ্চাটাকে মোটিভেট করতে হবে। যে বাচ্চাটাকে তুমি শেখানোর চেষ্টা করো, তার মানে কি তুমি কিছু ইউনিক তুমি টেকনিক ব্যবহার করো, যার মধ্যে বাচ্চাটা ওটা শিখতে পারবে। আচ্ছা,
তুমি তাদের কাছে বলো, মানে একটা হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যারাউজিং টেকনিক, মানে তার মধ্যে তুমি তার মানে বাচ্চাটার মধ্যে কিছু ইন্সপিরেশন গ্রো করো বা তুমি সেগুলোকে বোঝানোর চেষ্টা করো যাতে সে শিখতে পারে। তারপর হচ্ছে এক্সপেক্টেন্সি টেকনিক, মানে তুমি এটা বোঝাও ক্লাসে যে আমি তোমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করছি, যে তুমি একটা, আমি তোমার টিচার, আমি শ্রেণীকক্ষে তোমার কাছ থেকে কিছু একটা আশা করছি, ঠিক আছে? সেই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করো। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে ইনসেনটিভ টেকনিক। ইনসেনটিভ টেকনিকটা কি রয়েছে? ইনসেনটিভ মানে হচ্ছে প্রাইজ। তুমি বাচ্চাদেরকে বলো যে তুমি যদি আজকে এই জিনিসটা করতে পারো তাহলে তোমাদের কিছু প্রাইজ কিংবা গিফট দেওয়া হবে, দ্যাট ইজ কল্ড ইনসেনটিভ টেকনিক, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2 হচ্ছে প্রিন্সিপাল অফ ইমিটেশন। বাচ্চারা নকল করতে ভালোবাসে। তুমি তাদেরকে বলো যে ওই বাচ্চাটা কিন্তু দুটো ওয়ার্ড শিখতে পেরেছে, তাহলে তুমিও কিন্তু তুমি যদি একটু নকল মানে ভালো করে দেখো তুমিও কিন্তু শিখতে পারো, ঠিক আছে? তাহলে ইমিটেশন। তারপরে 3 নম্বর হচ্ছে প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন। মানে বাচ্চারা ইংরেজি বলতে ভয় পাচ্ছে, তুমি বলবে যে তুমি এটাকে বাড়িতে বলা অভ্যাস করো, যারা ইংরেজি একটু জানে তাদের সঙ্গে তুমি বলা অভ্যাস করো, দেখবে তুমি বলতে পারবে। নাম্বার 4 প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ। তুমি মুখে বলার চেষ্টা করো, বাচ্চাদেরকে তুমি বলবে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 5 প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল। যত বেশি বেশি করে সে প্র্যাকটিস করবে, তুমি প্র্যাকটিসের মধ্যে তাদেরকে ফেলে দাও, যত বেশি বেশি করে প্র্যাকটিস করবে তত সে কিন্তু সেই জিনিসটা সম্বন্ধে আরো ভালো কিছু করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার হচ্ছে প্রিন্সিপাল অফ সিচুয়েশনাল অ্যাপ্রোচ। মানে তুমি এমন কিছু সিচুয়েশনে তাদেরকে ফেলে দাও যারা সেই সিচুয়েশনটার উপর ভিত্তি করে তাকে শিখতেই হয়, এরকম কিছু, এটাকে বলে সিচুয়েশনাল অ্যাপ্রোচ। আচ্ছা, তারপরে ধরো বাচ্চাদেরকে তুমি কিছু গ্রুপে ভাগ করে দাও, প্রিন্সিপাল অফ গ্রুপ ওয়ার্কে ভাগ করে দাও, মানে বাচ্চাদেরকে দুটো গ্রুপে ভাগ করে দাও, 3টে গ্রুপে ভাগ করে দাও। এবার তোমরা বলো যে না তুমি এগুলোকে শেখার চেষ্টা করো, তোমরা গ্রুপে এগুলো মানে ভাগ করে সেগুলোকে শেখার চেষ্টা করো। আর নাম্বার 8 হচ্ছে প্রিন্সিপাল অফ রিয়ালিয়া, যেটা বলেছিলাম কোরিলেশন। মানে রিয়াল হচ্ছে রিয়েল অবজেক্টস। মানে তাদেরকে বলো যে এই যে নোজ মানে কি, ঠিক আছে? নোজটা কি তুমি তোমার মানে রিয়েল লাইফের সঙ্গে দেখাও জিনিসটা কি, মানে কোরিলেশন উইথ লাইফ, নিজের লাইফের সাথে এগুলোকে মানে দেখাও, ঠিক আছে? এরকম বিভিন্ন প্রিন্সিপালের মাধ্যমে কিন্তু আমরা ইংরেজি শিখতে পারবো, ঠিক আছে? তারপরে চলে আসি আমরা ল্যাঙ্গুয়েজ টিচিং, ঠিক আছে? দেখো, ল্যাঙ্গুয়েজ টিচিং মানে একটা প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এই জায়গাটা প্রিন্সিপাল অফ ইংলিশ আর ল্যাঙ্গুয়েজ টিচিং, এই দুটো জায়গাটা আমি বলে দিলাম একসাথে, ঠিক আছে? প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ মানে যেটা কোন কোন ল্যাঙ্গুয়েজের উপর দেখা যায়, মানে কি কি প্রিন্সিপাল গুলো আমরা দেখলাম, এবং তার সাথে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ টিচিংটাকে ভালো করে বোঝার চেষ্টা করলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আসি নাম্বার 9, সেটা হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। খুবই ইম্পর্টেন্ট, দেখো খুবই ইজি। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন বলতে কি বলতে, দেখো অ্যাকুইজিশন ওয়ার্ড জিনিসটা হচ্ছে কি, যে জিনিসটা অ্যাকুইজিশন মানে তুমি তোমার যে জিনিসটা ন্যাচারালি তুমি শিখে আসছো, ন্যাচারালি শিখেছো, মানে তুমি বুঝতেই পারছো ন্যাচারালি আমরা কোনটা শিখি, আমাদের মাদার টাং শিখি, দ্যাট ইজ হচ্ছে অ্যাকুইজিশন। যেটা যার জন্য কোনো মিডিয়াম লাগে না, যার জন্য কোনো পদ্ধতি লাগে না, সেটাই হচ্ছে আমাদের অ্যাকুইজিশন, ঠিক আছে? আর লার্নিং জিনিসটা কি স্যার? লার্নিং হচ্ছে লার্নিং হচ্ছে কি, আমরা যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করি, যার মাধ্যমে কি ইট ইজ আ সিস্টেমেটিক অ্যাপ্রোচ, যার জন্য একটা সিস্টেম আমাদের ফলো করতে হয় এবং তার কিছু স্কিল এবং মানে স্কিলস আমাদের থাকতে হয়, সেই স্কিলের মাধ্যমে আমরা শিখতে পারবো এবং প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস অ্যান্ড ড্রিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখি। এটা হচ্ছে লার্নিং। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যাকুইজিশন, হচ্ছে কি ন্যাচারাল লার্নিং, আর এটা কিন্তু আমাদের প্র্যাকটিস অ্যান্ড ড্রিলের মাধ্যমে সেটা শিখতে হয়, দ্যাট ইজ হচ্ছে আমাদের মানে অ্যাকুইজিশন এন্ড লার্নিং, ঠিক আছে? এবার বিভিন্ন অ্যাকুইজিশনের বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো আমরা মাদার টাং যখন শিখি সেগুলো আমরা জানি। একটা হচ্ছে কুইং অ্যাপ্রোচ, ঠিক আছে, যেখানে আমরা সিঙ্গেল ভাওয়েল সাউন্ড শিখি, ঠিক আছে? তারপরে ব্যাবলিং, ঠিক আছে? এগুলো নিয়ে এখন আলোচনা করার দরকার নেই। ফ্যাবলিং হচ্ছে কি, তুমি ভাওয়েল এবং কনসোনেন্ট শিখি, ব্যাবলিং। তারপরে ওয়ান ওয়ার্ড স্টেজ, একটা শব্দ শিখি, তারপরে দুটো শব্দ শিখি, তারপরে আমরা ফাইনালি কিন্তু লং আটারেন্সের দিকে চলে যাই, যেখানে আমরা বড় সেন্টেন্স বা কিছু এরকম শেখার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের মেন অ্যাপ্রোচ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তাহলে এই হচ্ছে আমাদের এখানে জায়গা। আচ্ছা, এবার হচ্ছে দেখো মেথডস অফ টিচিং গ্রামার, এটা তো আমি বলেছি, তবু আরেকটু মেথড অফ টিচিং গ্রামারের জায়গাটা আরেকটু বলে দিই। দেখো, আরেকটা জিনিস আমাদেরকে শিখতে হয়, সেটা হচ্ছে দুটো মেথড আমরা অ্যাকচুয়ালি ফলো করার চেষ্টা করি গ্রামার শেখার ক্ষেত্রে, ঠিক আছে? আর মেথড অফ টিচিং এই জায়গাটা একটা ব্যাপার, আর একটা হচ্ছে মেথড অফ টিচিং গ্রামার।
দেখো দুটো পদ্ধতি আমরা অ্যাকচুয়ালি করি, একটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। বুঝতেই পারছো গ্রামার ট্রান্সলেশন মানে কিছু রুলস ফিক্স থাকবে, সেই রুলস গুলো আমরা মুখস্থ করব এবং বাচ্চাদেরকে বলবো তুমি বাংলা থেকে ইংরাজি করার চেষ্টা করো, যেগুলো হচ্ছে একদম ট্রান্সলেশন মেথডটা, ঠিক আছে, যেখানে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করতে হয়, ঠিক আছে। আর মনে রাখবে এটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি মাদার টাং এর ক্ষেত্রে একটা প্রশ্ন আসবে যে মাদার টাং শেখার জন্য কোন পদ্ধতি আমরা ব্যবহার করব না আসবে, তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে গ্রামার, এই যে গ্রামার ট্রান্সলেশন মেথডটা ব্যবহার করব, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। যেখানে আমরা বাচ্চাদেরকে মেমোরাইজ করার জন্য জোর দেব, মেমোরাইজ করার উপরে জোর দেব, এবং এখানে কিন্তু ডিডাকটিভ মেথড ফলো করা হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে মেইনলি আমরা রিডিং অ্যান্ড রাইটিং এই জায়গাটার উপর ফোকাস করব, ঠিক আছে, গ্রামার ট্রান্সলেশন মেথড। আর একটা মেথড হচ্ছে ডিরেক্ট মেথড। এই ডিরেক্ট মেথডের কথাই বলছিলাম যে ইংরাজিটা ইংলিশেই শিখবো, কোনো বাংলায় শিখবো না, দ্যাট ইজ ইংলিশটা ইংলিশেই শেখো, টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেই ইংলিশটাকে ইংলিশে শেখানো হবে। এখানটায় আমরা কিন্তু ইন্ডাকটিভ মেথডের উপরে জোর দেবো, ঠিক আছে, মানে আগে এক্সাম্পল তারপরে হচ্ছে তোমার থিওরি। আর মনে রাখবে কখনো তোমার মাদার টাং শেখার জন্য তুমি কখনোই ডিরেক্ট মেথডকে ফলো করবে না। এই প্রশ্নটাই আসবে যে আমরা মাদার টাং মাদার টাং শেখার জন্য কোন পদ্ধতি আমরা শিখবো না, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, এটা ইংলিশকে ইংলিশেই শিখতে হবে, এই ব্যাপারটা এখানে জোর দেওয়া হয়। আচ্ছা, লার্নিং ডিসঅর্ডারস, এটা বলেছিলাম যে ডিসেবিলিটি, ওই ডিসেবিলিটি বলেছিলাম কি কি ডিসেবিলিটি আমাদের ফেস করতে হয়। আর লাস্টে রয়েছে রিমেডিয়াল টিচিং। রিমেডিয়াল টিচিং আর কিছুই না, যখন তুমি তাদেরকে বলছো যে কি কি তার সমস্যাগুলো রয়েছে, তার সমাধান তোমাকে বের করে দিতে হবে, যে তখন তুমি কি কি রিমেডি দেবে। তুমি তাদেরকে বলবে যে লার্নারদেরকে যেগুলো বুঝতে তোমরা পাচ্ছ না, ঠিক আছে, সেগুলো তুমি তার জন্য কিছু এক্সট্রা ক্লাস তাদেরকে দিলে, ঠিক আছে, বা এক্সট্রা ক্লাস দিয়ে তুমি সেগুলোকে সলভ করালে, ঠিক আছে, কিছু টপিক। এইরকম ভাবে তুমি কিন্তু রিমেডিয়াল টিচিং দিতে পারো। প্রথমে তুমি ডায়াগনস্টিক টেস্ট করালে, মানে তার কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দেখে নিলে, তারপরে তুমি তার রিমেডি দিলে, এটাই রিমেডিয়াল টিচিং, ঠিক আছে। এই হচ্ছে আমাদের জায়গা, ঠিক আছে। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে তো, আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে গেছে তো, জিনিসগুলো আমি ইমপ্রেশন দেবে একটা। চলো, ভেরি গুড, ভেরি গুড। এবার দেখি আমরা কিছু প্রশ্নপত্র দেখি, আমরা যে সমস্ত জিনিসগুলো আলোচনা করলাম এবং অ্যানালিসিস করলাম তার ভিত্তিতে যে প্রশ্নপত্রগুলো এসছে কিনা, বা আমরা প্রশ্নপত্রগুলো সেটা করতে পারছি না, সেটা একটু দেখে নিতে হবে, ঠিক আছে। কিছু প্রশ্নপত্র আমরা দেখে নিতে পারি। দেখো, আমি তোমাদেরকে একটা পেপার এখানে সলভ করাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে সিটেট এর পেপার, সেটা আমি সলভ করাচ্ছি, ঠিক আছে। দেখো, ইয়েট অ্যাজ সুন অ্যাজ সি স হিম, অর্থাৎ যেই মুহূর্তে সে তাকে দেখতে পেল, সি ডিড নট লুক অ্যাজ অ্যালফ্রেড থট শি উড লুক, সে মানে বুঝতে পারছিল না যে অ্যালফ্রেড যেমন ভেবেছিল সে তেমন ভাবে দেখলো না। সি স্মাইল, সে হাসলো, ঠিক আছে, মৃদু হাসা। হার ব্লু আইস নেভার ওয়েভার্ড, মানে তার নীলাভ চোখটা কখনো হেজিটেট করেনি, ইতস্তত বোধ করলো না। অ্যান্ড উইথ আ কামনেস অ্যান্ড ডিগনিটি, এবং তার স্বভাবতই সেই সহজ সরল স্বভাব এবং সম্মানের সহিত, দ্যাট মেড দেম ফরগেট দ্যাট, তাদের সবাইকে এটা ভুলিয়ে দিয়েছিল যে হার ক্লোথ সিম টু হ্যাভ বিন থ্রোন অন হার, মানে একসময় তার জামা তার দিকেই ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল। শি পুট আউট হার হ্যান্ড টু মিস্টার কার, সে তখন কি করলো, মিস্টার কারের দিকে হাত বাড়ালো, অ্যান্ড সেড পোলাইটলি, এবং খুব নরম ভাবে বললো, আই অ্যাম মিসেস হিগিন্স, আমি হচ্ছে মিসেস হিগিন্স, আই অ্যাম অ্যালফ্রেডস মাদার, আমি অ্যালফ্রেডের মা। মিস্টার কার ওয়াজ আ বিট এম্বারাসড বাই হার ল্যাক অফ টেরার, মিস্টার কার কিছুটা বিব্রত বোধ করলেন যেহেতু তার মধ্যে কোনো ভয়ের লেশমাত্র নেই। অ্যান্ড হার সিম্পলিসিটি, এবং তার যে সহজ সরল স্বভাব। অ্যান্ড হি হার্ডলি নিউ হোয়াট টু সে টু হার, এবং তিনি প্রায় জানতেন না বললেই চলে যে তাকে কি বলা উচিত বা কি বলা যায়। সো সি আস্কড, তিনি জিজ্ঞেস করলেন, ইজ অ্যালফ্রেড ইন ট্রাভেল, অ্যালফ্রেড কি সমস্যার মধ্যে রয়েছে? হ্যাঁ, তখন বললেন হি ইজ, সে সমস্যার মধ্যে রয়েছে। হি হ্যাজ বিন টেকিং থিংস ফ্রম দ্য স্টোর, সে কি করছে, স্টোর থেকে জিনিসপত্র নিয়ে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আই কট হিম রেড হ্যান্ডেড, আমি তাকে একদম হাতে নাতে ধরেছি। লিটল থিংস লাইক কম্প্যাক্টস, টুথপেস্ট অ্যান্ড লিপস্টিক্স, এই জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে। স্টাফ হি ক্যান ইজিলি সেল, দ্য প্রোপাইটার সেড। মিসেস হিগিন্স পুট আউট হার হ্যান্ড অ্যান্ড টাচড স্যাম কার্স আর্ম, এবার মিসেস হিগিন্স তখন হাতটা বাড়িয়ে দিলেন, ঠিক আছে, এবং স্যাম কার্সের মানে হাতে স্পর্শ করে বললেন, উইথ অ্যান আন্ডারস্ট্যান্ডিং জেন্টেলনেস অ্যান্ড স্পিকিং অ্যাজ দো অ্যাফ্রেড অফ ডিস্টার্বিং হিম, যাতে সে বিব্রত বোধ না করে বা ডিস্টার্ব না বোধ হয় বলে, she said, তিনি কি বললেন, ইফ ইউ উড অনলি লিসেন টু মি,
বিফোর ডুইং এনিথিং, যদি আপনি আমার কথা শুনেন কিছু করার আগে, আর সিম্পল আর্নেস্টনেস মেড হার শাই, এবং তার যে এই মানে এত আকুলতা তাকে কিন্তু লজ্জাবোধ করে তোলে। আর হিউমিলিটি মেড হার ফল্টার, তার অপমান বোধ কিন্তু এবার আস্তে আস্তে পাল্টাচ্ছে। অ্যান্ড লুক অ্যাওয়ে, বাট ইন আ মুমেন্ট, কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই শি ওয়াজ স্মাইলিং গ্রেভলি এগেন, আবার বিরাট ভাবে মানে একদম আবার হাসতে হাসতে শুরু করলো। অ্যান্ড শি সেড উইথ এ কাইন্ড অফ পেশেন্ট ডিগনিটি, এবং তখন সে কি বললো, মানে একদম সম্মানের সহিত এবং পেশেন্টলি বলছে, একদম ধীর স্থির ভাবে, হোয়াট টু ডু, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু মিস্টার কার, আপনার হোয়াট ইজ দ্য ইন্টেনশন, এটা জিজ্ঞেস করছে মিস্টার কার, আপনার ইন্টেনশনটা কি? আই এম গোয়িং টু গেট আ কপ, আমি একটা পুলিশ ডাকবো, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু, যেটা আমার করা উচিত। ইয়েস আই সাপোজ সো, যদি আমিও তাই মনে করি, ইট ইজ নট ফর মি টু সে, যে এটা আমার পক্ষে এটা বলা উচিত, মানে বলা উচিত নয় বা কিছু, বিকজ হি ইজ মাই সান, যেহেতু সে আমার ছেলে সেই জন্য আমি এটা বলবো না। Yet I sometimes think a little good advice is the best thing for a boy when he is at a certain period in his life. ঠিক আছে, তো যখন একটা বাচ্চার জীবন একটা খুব ক্রিটিক্যাল মুহূর্তে রয়েছে, তখন একটু ভেবে দেখা উচিত, সে বলল। অ্যালফ্রেড কুড নট আন্ডারস্ট্যান্ড হিজ মাদার্স কোয়াইট কম্পোজার, অ্যালফ্রেড খুব একটা বুঝতে পারলো না যে তার মা এত চুপচাপ কেন রয়েছে। কারণ বিকজ এই ফর মানে হচ্ছে বিকজ, কিন্তু হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, ফর ইফ দে হ্যাড বিন এট হোম, যদি সে বাড়িতে থাকতো, and someone had suggested that he was going to be arrested, এবং কেউ যদি এরকম বলতো যে তাকে অ্যারেস্ট করা হবে, হি নিউ, সে ভালো করে জানতো, হি উড বি ইন আ রেজ, প্রচন্ড তার উপর রেগে যেত, and would cry out against him, এবং তার উপরে চিৎকার করে একদম ফাটাফাটি করে দিত ব্যাপারটা, এরকম কিছু। দেখো কি প্রশ্ন বলছে, দেখো 1 নম্বর দেখো বলছে, আমরা বলেছিলাম অ্যান্টোনিম থেকে প্রশ্ন থাকবে, দেখো হার হিউমিলিটি মেড হার ফল্টার, হিউমিলিটি মানে অপমান বোধ, তাহলে বুঝতেই পারছি। ফ্র্যাঙ্কনেস মানে হচ্ছে সহজ সরল স্বভাব, একদম খোলাখুলি ব্যাপার। ইনট্রিক মানে ষড়যন্ত্র। হিচ মানে হচ্ছে ক্যাচ, আর প্রাইড হচ্ছে কি, তার গর্ব, তাহলে প্রাইড হয়ে যাবে আনসার। আচ্ছা, এখানে কিছু প্রশ্নপত্র তোমরা আছে, এগুলো তোমরা করে নেবে, ঠিক আছে। যেমন হচ্ছে কোন স্টেটমেন্টটা কারেক্ট নয়, এই যে দুটো স্টেটমেন্টে কারেক্ট নয় কোনটা, এটা তোমরা পড়লেই বুঝতে পারো, ঠিক আছে। আমি একটু গ্রামারের দিকে চলে যাচ্ছি। হ্যাভিং লুকড অ্যাট হিজ মাদার, অ্যালফ্রেড ওয়াজ, অবশ্যই সারপ্রাইজ ছিল। আচ্ছা, এইবার দেখো আমি বলেছিলাম যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থাকবে, মনে পড়ছে? হি হার্ডলি নিউ, আচ্ছা এটা ক্লজ বলেছে, এটা ক্লজ, আইডেন্টিফিকেশন অফ ক্লজ বলেছে, আইসি বলেছে। বলছে হি হার্ডলি নিউ হোয়াট টু সে টু হার, বলেছে এই হোয়াট টু সে টু হার এটা কি ক্লজ? ভালো করে দেখো, নিউ ভার্বকে তুমি প্রশ্ন করো হোয়াট দিয়ে, নিউ ভার্বকে যদি তুমি হোয়াট দিয়ে প্রশ্ন করো, হোয়াট এর উত্তর নাউন কিংবা প্রোনাউনেই আসে। তাহলে দেখো এখানে অবশ্যই এটা এই ওয়ার্ডটা পাচ্ছে, এই নিউ ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে এই জায়গাটা, হোয়াট টু সে টু হার, তাহলে এটা অবশ্যই নাউন ক্লজ, ঠিক আছে। অ্যাডজেক্টিভ ক্লজ কি করবে? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউনকে কোয়ালিফাই করবে। অ্যাডভার্ব কি করবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে কি করবে? ভার্ব অ্যাডজেক্টিভ অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করবে, এই হচ্ছে কাজ। আইডেন্টিফিকেশন অফ ক্লজ থেকে পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো এখানটা দেখো, যে এখানে বলেছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, দেখো দেখতে পাচ্ছ কিনা, মেড দেম ফরগেট দ্যাট হার ক্লোথ সিম। দেখো যদি ক্লজ তৈরি করতে হয়, দুটো জিনিস আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এইটুকু পার্ট হচ্ছে ক্লজ তৈরি হয়ে গেল। আর হার ক্লোজ হচ্ছে সাবজেক্ট, আর এটাও ফাইনাইট ভার্ব, মানে এইটুকু একটা ক্লজ তৈরি হয়ে গেল। মনে রাখবে দুটো ক্লজকে সবসময় কানেক্ট করে যে সে সবসময় কি হয়ে যায়? কনজাংশন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো একটা কবিতা দেয়া রয়েছে, বা আমি বলেছিলাম তোমাদের কবিতা এবং মানে যেটা থাকে সেটা হচ্ছে একটা প্রোজ এবং একটা পোয়েম থেকে প্রশ্ন হয়, সেখানে বলেছে এই কবিতাটা দেয়া রয়েছে, এই কবিতাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ব্যাপারটা কিরকম আছে। এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, তোমরা পড়েছো, সেই কবিতাটার ভিত্তিতেই বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে মানে সমস্ত পৃথিবী, মানে আমাদের যে সমস্ত পৃথিবীটা সেটা একটা নাট্যমঞ্চ, যেখানে হচ্ছে আমরা সমস্ত মানুষরা, মানে মেন এবং ওমেন, মানে ছেলে এবং মেয়েরা সবাই হচ্ছে প্লেয়ার, মানে আমরা সবাই কি করছি? প্লেয়ার। এখানে মানে নাটকের আমরা হচ্ছে প্লেয়ার, ঠিক আছে। এবং আমরা কি আছে, আমাদের হচ্ছে দে হ্যাভ দেয়ার এন্ট্রান্সেস এন্ড এক্সিটস, মানে আমাদের জন্ম, মানে এক্সিটস মানে হচ্ছে মৃত্যু রয়েছে, আবার জন্ম রয়েছে। তাহলে বার্থ
এবং ডেথ দুটোই রয়েছে আমাদের। অ্যান্ড ওয়ান ম্যান ইন হিজ টাইম প্লেস মেনি পার্টস, অর্থাৎ একজন ব্যক্তি তার জীবনে সে বিভিন্ন পার্টে অভিনয় করছে। মানে কি, যখন হি অ্যাক্টস বিং 7 এজেস, যখন একদম ছোট অবস্থায় রয়েছে, যে যখন ইনফ্যান্ট অবস্থা, সে তখন নার্সের কোলে, ঠিক আছে, কোলে শুয়ে আছে। তারপরে আস্তে আস্তে সে স্কুলের দিকে যাচ্ছে, স্কুল বয় হয়ে উঠছে, স্কুলের দিকে যাচ্ছে, এবং তখন সে কি করবে, সেই স্বভাবত স্বভাবেই সে স্কুল যেতে চাইছে না, ঠিক আছে, যে আজকে যাব না। আচ্ছা, প্রথমে হচ্ছে ইনফ্যান্ট, তার একদম শৈশব অবস্থা, তারপরে হচ্ছে স্কুল বয়, তারপরে হচ্ছে লাভার, যে সময় সে মানে তারপরে তার রোলটা হচ্ছে লাভার, ঠিক আছে। এরপরে সে কি করছে, সে একটা সোলজার বা একটা সৈনিক হয়ে উঠছে। যে সময় সে সৈনিক হয়ে উঠছে, সেই সৈনিকের সময় কিন্তু সে কি মনে করছে, যে আমার কাছে দেশমাতৃকার মানে দেশমাতৃকার জন্য প্রাণ দেওয়া বা দেশমাতৃকার জন্য আমার কাজ করা, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তিনি তখন কি হচ্ছে, বিয়ার্ডেড লাইক আ পার্ট, একজন লেপার্ড মানে এক চিতাবাঘের শৌর্য বীর্য তার মধ্যে যেন ভর করছে, এরকম একটা অবস্থা। এবং সে যে কোনো প্রকার যেন তেন প্রকারেণ সে চেষ্টা করছে সম্মানকে আদায় করতে হবে, এবং সাডেন অ্যান্ড কুইক ইন কোয়ারেল, এবং তারা মানে হঠাৎ করে, এবং সিকিং দ্য বাবেল রেপুটেশন ইভেন ইন দ্য ক্যাননস মাউথ, মানে বলতে চাইছে যে কামানের মুখে দাঁড়িয়েও সে তখনও বলছে না, আমাকে দেশমাতৃকার জন্য লড়াই করতে হবে, দেশমাতৃকার জন্য প্রাণ দিতে হবে। তাকেই বলছে বাবেল রেপুটেশন। বাবেল রেপুটেশন মানে বুদবুদ আকারে সেই রেপুটেশনটা কিন্তু ঝরে যাবে, কারণ সে মারা গেলে হয়তো কেউ তাকে মনে নাও রাখতেও পারে। এটাকেই বলা হচ্ছে বাবেল রেপুটেশন। এই হচ্ছে আমাদের প্যাসেজ। এখান থেকে প্রশ্ন দেখো, আমি বলেছিলাম তোমাদেরকে যে এখান থেকে হচ্ছে ফিগার অফ স্পিচ কে আইডেন্টিফাই করতে দেবে, যেটা দুটো প্রশ্ন আসবে। 1 নম্বর প্রশ্ন দেখো, এটা বলা হয়েছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য ফার্স্ট লাইন। তাহলে ফার্স্ট লাইনে কি বলা হয়েছিল, অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ। তাহলে দেখো এখানে আমাদের অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ মানে কি বললো, আমাদের জীবনকে বললো, আমাদের জীবন, ওয়ার্ল্ড বলতে আমাদের জীবন, ঠিক আছে। এই জীবনটা হচ্ছে আমাদের একটা, আমাদের লাইফ, এই লাইফের হচ্ছে জীবনটা আমাদের একটা স্টেজ বা নাট্যমঞ্চ। দেখো এখানে কিন্তু তোমাকে বলে দিল না, ডিরেক্টলি বলে দিল না, এটা ইনডিরেক্টলি বললো, তার মানে মেটাফোর, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে এই যে দেখো, দেয়ার এক্সিটস অ্যান্ড এন্ট্রান্সেস। দেখো এক্সিট মানে আমার ডেথের কথা বললো, যেটা আমাদের বলে দিল না, বুঝে নিতে হলো। আর এন্ট্রান্স মানে হচ্ছে বার্থ, যেখানে জন্মের কথা বললো। তাহলে একই রকম ভাবে এটাও কিন্তু আমাদের মেটাফোর। অপশনে দেখতে পাচ্ছ পার্সনিফিকেশন, হাইপারবোল, সিমিলি, তিনটে আছে। একই রকম ভাবে এখানেও দেখতে পাচ্ছ পার্সনিফিকেশন, হাইপারবোল, সিমিলি আছে। তাহলে দুটো প্রশ্ন বলেছিলাম, দুটো প্রশ্ন এখান থেকে এসছে। আচ্ছা, এরপরে হচ্ছে এই 106 নম্বর থেকে দেখতে পাচ্ছ এখানটায় কিছু আমাদের কি রয়েছে, আমাদের হচ্ছে পেডাগোগি পোর্শন রয়েছে। আমি জাস্ট কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা একটু ডাব্লিউবির দিকে চলে যাবো, ঠিক আছে। তো এখানে 107-এর প্রশ্নটা বলি, যেটা আমরা পড়লাম। বলছে হুইচ অ্যাপ্রোচ অর মেথড ডাজ নট এনকারেজ লার্নার্স টু ইউজ দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ ইন আ ল্যাঙ্গুয়েজ ক্লাস। ভালো করে বোঝো, তার মানে নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে বলছে মাদার টাং শেখার জন্য কোন পদ্ধতিটা আমরা ব্যবহার করব না। একটা জিনিস ভালো করে মনে রাখবে, সিডের প্রশ্নে কিন্তু ডাজ নট লেখা থাকে, মানে নট, এই নটটা কিন্তু মিস করলে চলবে না, কোনটা আমরা করি না। আমরা বলেছিলাম বারবার করে মাদার টাং এর জন্য আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডকে ফলো করব, কি করব না, ডিরেক্ট মেথডকে ফলো করব না। তার মানে আনসার হয়ে যাবে ডিরেক্ট মেথড। দেখলে যেটা বলেছিলাম। আচ্ছা দেখো, বলছে যে লিটারেসি টিচিং অ্যাপ্রোচ দ্যাট এমফাসাইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য লেটার্স এন্ড সাউন্ড। দেখো মনে রাখবে, এই সাউন্ডের কথা বলবে মানেই সেটা হচ্ছে ফোনিক্স। ফোনিক্স মানে হচ্ছে সাউন্ড রিলেটেড, তার মানে অপশন সি, ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছে দেখো হুইচ অ্যাপ্রোচ বা মেথড is geared towards the learner's main goal of using language in a real life context। এটাও আমরা দেখতে পেলাম। আচ্ছা, এবার যদি আমরা একটু চলে যাই, ধরো আচ্ছা একটু আমরা স্টেটের দিকে চলে যাই। আচ্ছা, এখানে তোমাদের 2023 সালের প্রশ্নটা আমি দিয়ে রেখেছি ইংলিশের, ঠিক আছে। এখান থেকেও তোমরা দেখতে পাবে, এই দেখো দেখতে পাচ্ছ প্যাসেজ দিয়েছিল কোনটা, এই একটা প্যাসেজ, ঠিক আছে, সেখান থেকে প্রশ্ন করা হয়েছে, আবার একটা প্যাসেজ দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে তুমি দেখো
কিছু এই দিয়েছিল আর কি তোমাদের ওই প্যাসেজ থেকে প্রশ্ন দিয়েছিল। আবার দেখো এখানে একটা প্যাসেজ দিয়েছে, দুটোই দেখো প্রোজ বেসড, দেখতে পাচ্ছ তো? ওই জন্য বলেছিলাম দুটোই প্রোজ বেসড থেকে দেওয়া হবে, দেখতে পাচ্ছ এখানটা দিয়েছে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাবে এই যে কিছু 77 থেকে দেওয়া হয়েছে, ফ্লক মানে কি বলেছে, ফ্লকটা কি ধরনের ওয়ার্ড, আচ্ছা ঠিক আছে, এই টাইপের কিছু দিয়েছে। পেডাগোগিক্যাল গ্রামার বলতে কি বোঝায়, ঠিক আছে, এগুলো বলেছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ কতগুলো কনসোন্যান্ট সাউন্ড আছে, হুম, আচ্ছা, তারপরে ধরো এরকম কিছু দিয়ে, আচ্ছা লাস্টে ধরো দিয়েছে এই যে মিনিং। মিনিং মানে আমি কি বলেছিলাম, একটা সিনট্যাক্স মানে হচ্ছে আমরা গঠন, ফর্ম বা স্ট্রাকচারের কথা বলেছিলাম, আর সিম্যান্টিক্স মানে বলেছিলাম মিনিং। তাহলে এর মাধ্যমে একটা ল্যাঙ্গুয়েজের স্কিল তৈরি হয় বলেছিলাম, ঠিক আছে। তো সেই জিনিসটা এখানে বলা হয়েছে। হ্যাঁ, তো এটা আর কি বলেছে, ঠিক আছে। আচ্ছা, কনসোন্যান্ট সাউন্ডের কথা বলেছে। কেন তোমরা ইংরেজিতে 24টা কনসোন্যান্ট সাউন্ডের কথা বলে, ঠিক আছে। কনসোন্যান্ট সাউন্ড যদি বলা হয়, সেই সাউন্ডটা হচ্ছে 24টা সাউন্ডে ভেঙে যায়। যাই হোক, এইগুলো আর কি দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু পরে চলে আসি, সেটা হচ্ছে এই 2022-এর প্রশ্ন এবার দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার দেখো কিছু আমি তোমাদেরকে বলেছিলাম না যে আরো কিছু গ্রামার বেস প্রশ্ন দেয়, সেটা দেখো এখানে দেখতে পাবে। এই যে ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট, এটা বলা হয়েছে, দেখো। তো ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট তোমরা আশা করি পারো, ঠিক আছে। এরা রিসেপ্টাকল, রিসেপশন, রিসেপশনিস্ট, রিসেপটিভ, এই যে ওয়ার্ড গুলো রয়েছে, এগুলোকে আমাকে সাজাতে হবে, ঠিক আছে, এগুলো সাজাতে হবে, ঠিক আছে। তো এগুলো সাজাতে তোমরা সাজাতে পারবে। আচ্ছা, এবার বাবা বলেছে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, ঠিক আছে। বিপরীত শব্দ বলে, যেমন স্পোরেডিক। স্পোরেডিক মানে হচ্ছে, স্পোরা মানে হচ্ছে কি বিক্ষিপ্ত, স্পোরা মানে বিক্ষিপ্ত। তাহলে বিক্ষিপ্তর উল্টো কি হয়ে যাবে, কন্টিনিউয়াস, খুব ইজি। আচ্ছা, মেলাইস, দেখো মনে রাখবে, MAL ম্যাল মানে হচ্ছে ব্যাড, আর BENE বেন মানে হচ্ছে গুড। তাহলে আমরা বুঝতেই পারছি অ্যান্টোনিম কি হয়ে যাবে, বেনিভোলেন্স। আচ্ছা, ইন্টেনশন মানে অভিপ্রায়, আমরা জানি। স্পাইট মানে হিংসুটে। মোরস মানে হচ্ছে গ্লুমি, ঠিক আছে। আর বেনিভোলেন্স এখানে হয়ে যাবে আনসার। আচ্ছা, এবার দেখো কিছু ওই সিঙ্গুলার এবং প্লুরাল থেকে দেওয়া হয়েছে, যেমন কর্পাস। কর্পাসের মানে প্লুরাল ফর্ম হচ্ছে কর্পোরা। অ্যাপেন্ডিক্স এর প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাপেন্ডিসেস। আচ্ছা, ক্যাকটাসের প্লুরাল ফর্ম হচ্ছে ক্যাকটি, ঠিক আছে, ক্যাকটাসের প্লুরাল ফর্ম হচ্ছে ক্যাকটি। আচ্ছা, এবার দেখো কিছু জেন্ডার বেস দেওয়া রয়েছে। জেন্ডার, যেমন প্রোটেক্টর। প্রোটেক্টর হচ্ছে কি, এর তোমার জেন্ডার যদি আমরা চেঞ্জ করে দেয়, প্রোটেক্ট্রেস হয়ে যায়। আচ্ছা, গ্যান্ডার, ফার্মার অ্যান্ড হিজ গুজ, সবাই পড়েছি, কিন্তু আমরা এটা পড়িনি যে গুজের হচ্ছে মানে জেন্ডার পরিবর্তন করলে সেটা হয়ে যায় গ্যান্ডার। গুজ হচ্ছে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে, ফেমিনিন জেন্ডার, ওটা মাস্কুলিন জেন্ডার। আচ্ছা, যদি কোল্টের ক্ষেত্রে দেখি, কোল্ট অশ্ব শাবক, ফিলি হচ্ছে অশ্ব শাবকী, ডো মানে হচ্ছে কি হরিণী, শো মানে হচ্ছে সুকরিণী, ইউ মানে হচ্ছে ভেরি, মানে সবগুলোই কিন্তু ফেমিনিন জেন্ডারে দেয়া রয়েছে। তোমাকে এখানে মাস্কুলিনে, মানে এখানে মাস্কুলিন দেওয়া থাকবে, তার উল্টোটা করতে হবে। ফিলি মানে হচ্ছে অশ্ব শাবকী, ফিলি হয়ে যাবে আনসার। এই আর কি, এরকম কিছু ওয়ার্ড রয়েছে। এখানে কিছু সিনোনিম দেওয়া রয়েছে, যেমন কনসিয়েন্সাস মানে হচ্ছে ন্যায়বান, স্ক্রপুলাস হচ্ছে ন্যায়বান, ঠিক আছে। অ্যাভোর মানে প্রচন্ড ঘৃণা করা, ঠিক আছে। ডিটেস্ট মানে ঘৃণা করা, এরকম কিছু ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কিছু, এই যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর কথা বলেছিলাম না, ফিল ইন দা ব্ল্যাঙ্কস থেকে থাকবে, দেখো এটা দেওয়া রয়েছে। ইফ আই ড্যাশ আ বার্ড আই উড ফ্লাই, যদি আমি একটি পাখি হতাম আমি উড়ে যেতে পারতাম। মনে রাখবে, আমার কখনো পাখি হওয়ার সম্ভাবনা নেই, মানে এগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল, মানে সম্পূর্ণটাই হচ্ছে আমাদের ইমাজিনেশনের ওপর নির্ভর করে হয়, বা সম্পূর্ণটাই হচ্ছে কল্পনা নির্ভর। তখন আমাদের কি করতে হয়, আয়ের পরে ওয়ার বসে, তখন কিন্তু ওয়াজ বসে না। যদি কোনো ইমাজিনেটিভ ওয়ার্ড হয়, তাহলে তারপরে কিন্তু ওয়ার বসে, নট ওয়াজ, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে সাবজাংটিভ মুডের মধ্যে পড়ে। আচ্ছা, হি ফাউন্ড দ্য বুক হি ড্যাশ লস্ট, দেখো সে খুঁজে পেয়েছিল বইটা যেটা সে হারিয়ে ফেলেছিল, তার মানে হারিয়ে ফেলেছিল আগে, তাহলে এটা পাস্ট পারফেক্টে হবে, মানে হ্যাড লস্ট। হার্ডলি হ্যাড দ্য, হার্ডলির ব্যবহার বলেছে, দেখো হার্ডলির সাথে আমরা ব্যবহার করবো কি, ওয়েন ব্যবহার করবো। হার্ডলি হ্যাড দ্য টিচার, হ্যাড দ্য গার্ল ফিনিশড, শেষ করলো,
যখন সে শেষ করলো তার মানে ফিনিশড হয়ে যাবে আনসার, মানে হ্যাড আছে ভার্ব পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে কি হয়ে যাবে এখানে ফিনিশড হয়ে যাবে। আচ্ছা এখানে কিছু স্পেলিং মিস্টেক দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবে। ঠিক আছে, অ্যাসিমিলেট এএসএসআই এমআইএলএটিই, সরি এমআই অ্যাসিমিলেট এএসএসআই প্রথমটা অ্যাসিমিলেট, এগুলো দেখে নেবে আর কি। ঠিক আছে, অ্যাপালিং রেজুভিনেট এগুলো দেখে নেবে। আচ্ছা এখানে কিছু এরার কারেকশন দেওয়া রয়েছে, দেখো এরার কারেকশনে হচ্ছে দেখো করতে হবে এগুলো, জাস্ট আমাদেরকে একটু জানতে হবে। সেটা হচ্ছে দেখো সমীর হ্যাজ টু ট্রাজ ওভার, মানে এর জন্য কিছু গ্রামাটিক্যাল রুলস আমাদেরকে জানতে হবে, সেগুলো করলে আমরা কিন্তু জেনে যাবো। এটা নিয়ে কিছু চিন্তা করার কারণে, এগুলো সব গ্রামার যখন আমরা ক্লাসে করব সবটা শিখতে পারবো। ঠিক আছে, ডোন্ট বি ওয়ারি। সি এই সমীর হ্যাজ টু ট্রাজ ওভার, মানে অ্যাকচুয়ালি ট্রাজ ওভার হয় না, ট্রাজ আপ হয়। ট্রাজ আপ মানে কি, তুমি যখন কোনো একটা মানে স্টিপ মাউন্টেন, মানে তুমি একটা কোনো খাড়া মাউন্টেনের উপর দিয়ে যাচ্ছ, খারাপ রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছ, তখন তুমি ট্রাজ আপ বলা হয়। ট্রেজার আইল্যান্ড ইজ ওয়ান অফ দ্য বেস্ট পাইরেট স্টোরিজ। ঠিক আছে, ইজ ওয়ান অফ দ্য রয়েছে, মনে রাখবে দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তার মানে কি হবে দ্যাট রিলেটিভ প্রোনাউন হলে পাইরেট স্টোরিজ বলে যে প্লুরাল ফর্ম, এখানটায় দেখো একটা ওয়্যার দরকার ছিল, সেই ওয়্যারটা এখানে মিসিং আছে, দ্যাট ওয়্যার এবার এই জায়গাটা। আচ্ছা আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যেখান থেকে আসে, এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রেজিল প্রেপোজিশন বা ফ্রেজ প্রেপোজিশনাল ফ্রেজ থেকেই আসে। দেখো এটা an application was written to the officer in pursuance, in pursuance আমরা জানি এরপরে অফ বসে, in pursuance of the distance from the school of the school from the railway station, তো আমরা জানি এগুলো। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নপত্রে কিন্তু এখানে মেনলি ছিল। ঠিক আছে, আর এখানে তো আমরা দেখেই নিলাম যে আচ্ছা তোমাদের এখানটায় কিছু পেডাগোগিক প্রশ্নপত্র দেখো আমরা দেখেছিলাম, যেগুলো দেখো এই যে ফর টিচিং গ্রামার, আমরা যে ক্ষেত্রে আমরা গ্রামার শেখার ক্ষেত্রে আমরা কি করি, একজন টিচার প্রথমে কি করছে এক্সাম্পল দিচ্ছেন, তারপরে তিনি কি করছেন আমার দেখারই দরকার নেই, আগে এক্সাম্পল দিল তারপরে রুলস এর দিকে গেল, তার মানে আমাদের কি মেথড, ইন্ডাকটিভ মেথড হয়ে গেল। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদেরকে একটু দেখে নিলেই ব্যাপারটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে দেখো কিছু বলেছে যে আমাদের সব থেকে টিএলএম এর ক্ষেত্রে, টিএলএম এর জন্য কোন জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই আমাদের যদি টেক্সট বুক প্রথমে না থাকে তাহলে আমরা কোনটা কিছু করব, টিচিং লার্নিং মেটেরিয়ালস এর টেক্সট বুক তো অবশ্যই ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা তারপরে দেখো বলেছে হোয়াট ইজ দ্য ফলোইং ইজ নট দ্য প্রিন্সিপাল অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দেখো সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনটা প্রিন্সিপাল নয়, অবশ্যই মেমোরাইজ প্রিন্সিপাল অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। মনে করে দেখো আমরা রুলস যেটা শিখেছিলাম কোন ক্ষেত্রে, আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে মনে রেখেছিলাম রুলস বেসড, এটা পুরোটাই রুলস বেসড, কিন্তু এখানে বলেছে মেমোরাইজিং দ্য রুলস অফ গ্রামার, এখানে কিন্তু বলেনি। ঠিক আছে, এখানে কিন্তু থিওরির উপরে জোর দেওয়া, মানে মনে করে দেখো এটা ছিল কিন্তু আমাদের থিওরির উপর বেস করি। ঠিক আছে, তাহলে অপশন সি কোনটা নয় হয়ে যাবে এটা, এইগুলো এই জিনিসগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, তো যাই হোক, তো এই ব্যাপারটা আমাদের রয়েছে। আচ্ছা এবার এইদিকে তুমি দেখো এই যে লিসেনিং, লিসেনিং বলেছে, লিসেনিংটা কি ধরনের মনে করে দেখো, প্যাসিভ স্কিল, প্যাসিভ স্কিল মানে আমি কি বলেছিলাম প্যাসিভ এবং অ্যাক্টিভ, মানে রিসেপটিভ স্কিলটাই হচ্ছে আমাদের প্যাসিভ স্কিল, তার মানে রিসেপটিভ স্কিলের মধ্যে কারা ছিল, লিসেনিং এবং রিডিং, তাহলে অপশন এ হয়ে যাবে আনসার। ঠিক আছে, রিমেডিয়াল টিচিংটা আমরা কেন দেব, যাতে সে বারবার করে শিখতে পারে। ঠিক আছে, আবার আবার জিনিসটা ভালো করে শিখতে আছে, বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল LSRW আমরা পড়েছি, সেটাই দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসগুলোর ওপরেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে, এবং তোমরা দেখতে পাচ্ছ এর ওপরেই কিন্তু কোশ্চেনটা ঘোরাফেরা করছে বারবার করে। ঠিক আছে, ব্যাপারটা এমন কিছু জায়গা নেই। আমরা এইটুকুই ক্লাস করলাম, তাই দেখো অনেকগুলো আনসার কিন্তু আমরা করতে পারছি। ঠিক আছে, তারপরে দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিলস, সব থেকে বেশি ইম্পর্টেন্ট অবশ্যই রিডিং স্টোরি বুকস হবে, তো এরকম কিছু। এমফাসাইজ ইন অ্যাসেসিং দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যখন বলবে তখন অবশ্যই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা এটা সি হবে। যাই হোক, ওভারঅল হচ্ছে এই জিনিসগুলো বলো। ঠিক আছে, আমরা বুঝতে পারছি তো জিনিসগুলো কিভাবে হচ্ছে। এই হচ্ছে আমরা মোটামুটি শিখলাম। ঠিক আছে, বলো এবার যদি কোনো কারোর ডাউট থাকে বলো, কোনো কোশ্চেন নিয়ে বলো। আমরা আচ্ছা একটু আগে সবাই বলো যে সবাই বুঝতে পেরেছো জিনিসগুলো।
কারণ আনসার করার দরকার নেই, আনসারটা তোমার করার দরকার নেই, ঠিক আছে? মানে কোয়েশ্চেন গুলোকে বোঝার চেষ্টা করো। আমি আজকে কোয়েশ্চেন আনসার করাচ্ছি না। আমাদের আজকের মোটো হচ্ছে যে আমরা যে কনসেপ্টটা বুঝতে পেরেছি সেই কনসেপ্টের উপর ভিত্তি করে স্যার আমি কি কি প্রশ্নগুলো কেমন এসছে শুধু এইটুকু বোঝার চেষ্টা করো। আজকে তোমাকে কোয়েশ্চেন বুঝতে হবে না বিরাট কিছু। আমি বলতে চাইছি যে যে জিনিসটা প্রথম থেকে বোঝানোর চেষ্টা করেছি, আমরা সিলেবাসটাকে ভালো করে বুঝেছি, অ্যানালিসিস পার্টটা ভালো করে বুঝেছি কিনা, তারপরে ধরো আমরা পেডাগোগি পোর্শন গুলো ভালো করে বুঝতে পেরেছি কিনা, সেইটা গুরুত্বপূর্ণ। তার সাথে হচ্ছে কোয়েশ্চেন গুলোকে আমি তোমাদেরকে চেনানোর চেষ্টা করলাম যে প্রশ্নগুলো এরকম প্রশ্ন এসছে, এগুলোই আমরা কিন্তু কনসেপচুয়াল যখন পড়লাম পেডাগোগি পোর্শনটা নিয়ে আলোচনা করেছি তখন সবটাই কিন্তু আমরা ডিটেলসে পড়াশোনা করলাম। আমি বলতে চাইছি যারা যাদের কাছে আমি এটুকু এক্সপেক্ট করছি, যারা মনে করেছিলে যে স্যার প্রথমে যখন আমি বললাম, ঠিক আছে, হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই করাবো। আজকে তো ওভারঅল জিনিসটা বলার চেষ্টা করলাম, আজকে তো কোনো ক্লাস করিনি, আজকে ওভারঅল একটা জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে হ্যাঁ অবশ্যই পিডিএফ তো তোমাদের জন্যই করা হয়েছে, ঠিক আছে? এই পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আজকে ধরো আমি বলেছিলাম যে একদিনে ইংরেজি শিখে নেওয়া যাবে না বা পেডাগোগি পোর্শন সব শিখে নেওয়া যাবে না। আজকে ওভারঅল আমরা কনসেপ্টটা বুঝতে পারলাম কিনা এটুকু আমাকে বলো। বা কোনো কনসেপ্ট যদি তোমাদের অসুবিধা থাকে সেই সেই পার্টিকুলার কনসেপ্টের জায়গাটা করো। সবাই একটু এইটুকু কনফিডেন্স পাচ্ছ তো? বলো যে আমরা পারবো তো এবার নাকি? আমরা পারবো তো এবার? এইটুকু কনফিডেন্স আমার গ্রো করেছে। ভেরি গুড। মানে এইটুকুই আমি তোমাদের কনফিডেন্সটা গ্রো করতে চাইছিলাম যে যারা মনে করছিল যে স্যার আমাদের দ্বারা হবে না বা কিছু, ঠিক আছে, সেই তাদের যেন কনফিডেন্সটা গ্রো করে যে না আমি স্যার পারবো। ভেরি গুড, ঠিক আছে, পারতেই হবে। একদম একদম, ঠিক আছে। বলো আর কোনো কিছু ডাউট আছে কারোর? কারোর ইংরেজি নিয়ে কোনো ডাউট আছে? একদম পারতেই হবে, ভেরি গুড। ডিটেলস ক্লাস করতে, হ্যাঁ ডিটেলস এর ক্লাস তো হবে, রেগুলার ক্লাসে ডিটেলসই ক্লাস হবে, ঠিক আছে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শোনার জন্য। তাহলে যদি কারো কোনো ডাউট আশা করি নেই, তাহলে আমি স্যারকে ক্লাসটা ট্রান্সফার করছি, ঠিক আছে। গুড নাইট অল অফ ইউ। স্যার আপনি আছেন? হ্যাঁ স্যার হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। একটা জাস্ট আমি শেয়ার করে দিচ্ছি। তার আগে তোমাদের লিঙ্ক শেয়ার করলাম, আমি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করবো। এটা সবার কাছে রিকোয়েস্ট করি, একটা দুটো সেন্টেন্সের সবার কাছে রিকোয়েস্ট করি। সেগুলো দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ। জাস্ট আমি আবার ওকে 2 মিনিট সময় নেবো, তার মধ্যে আমি শেয়ার করছি। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, দেখো তোমাদের গ্রুপে একটু লিঙ্ক শেয়ার করলাম, তো সবার কাছে রিকোয়েস্ট ছিল একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, তো সবার কাছে রিকোয়েস্ট হলো। গ্রুপে দেখো লিঙ্ক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করে সবার কাছে রিকোয়েস্ট হলো। যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার। আবার হচ্ছে একবার লেখো, বাকি সেগুলোকে তোমরা জাস্ট কপি পেস্ট করে শেয়ার করে দেবে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে সবার কাছে request করবো। 2 মিনিটের বেশি একদম টাইম নেবো না।
একটা দুটো সেন্টেন্সে তোমাদেরকে ফিডব্যাক শেয়ার করা আছে। 4টে লিঙ্ক শেয়ার করা আছে, জাস্ট একবার ফিডব্যাক শেয়ার করো, সেটাকে কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শুধু জাস্ট কপি পেস্ট করে দাও। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, চলো আবারও বলছি, তোমাদের এই পোস্টগুলো অনেক বেশি রিচ পাবে। মূল উদ্দেশ্য এটাই যে ফেসবুকের যদি আমরা যত বেশি কমেন্ট বা লাইক হবে তত বেশি সেই রিচ হবে, আর অন্য কোনো উদ্দেশ্য না। তোমরা যেমন টেটের ক্লাস করছো আমাদের ইয়ে দেখে, এরকম কোনো পোস্ট দেখে, ঠিক একই রকম ভাবে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আমাদের এরকম পোস্ট করা হয়। তো আমি একা চাইলেও এই লিঙ্কগুলোতে ফিডব্যাক দিয়ে কিচ্ছু করতে পারবো না, তোমরা একটু ভালোভাবে জানো। হ্যাঁ, আমার 5টা অ্যাকাউন্ট থাকতে পারে, 15 অ্যাকাউন্ট থাকতে পারে, তার বেশি তো না। কিন্তু এটা যখন ভিন্ন লোকেশন থেকে, মানে ডিফারেন্ট লোকেশন থেকে ডিফারেন্ট পার্সন যখন ফিডব্যাক শেয়ার করছে, তখন অটোমেটিক ফেসবুক অ্যালগরিদম ও এই পোস্টের রিচ আরো বাড়িয়ে দেবে। একটু তোমাদের হাত ধরে যদি এই পোস্টগুলো আর একটু রিচ হয়। আবার বলছে আমাদের ক্ষেত্রে শুধুমাত্র উপকার বললে কম বলা হবে, অনেকটা উপকার হয় যদি একটু সাহায্য করে, এতটুকু যদি কোঅপারেট করে দাও, কোঅপারেশন রাখো। গ্রুপে লিঙ্ক শেয়ার করা আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্স ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট ছিল, একটু যদি একটা দুটো সেন্টেন্স তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে দেখো লিঙ্ক শেয়ার করাই আছে। আবার বলছি, মাত্র একবার লিখো, সেটাকে বারবার পোস্ট করে দাও। একবার লিখো, সেটাকে বারবার শেয়ার করে দাও। একবার মাত্র ফিডব্যাকটা লিখো, সেটাকে বারবার শেয়ার। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। লিমন সরকার, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্কগুলো কপি পেস্ট শেয়ার করে দিও। আবারও বলছি, একবার লিখো, বাকিগুলো শুধুমাত্র শেয়ার করো, শুধুমাত্র কপি পেস্ট করে শেয়ার করে দিও। এটা একবার লিখো, বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দিও। শিবাগিরি, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ। শ্রী বর্মন, অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে কৃতজ্ঞ। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দিও। সেম ফিডব্যাক কপি পেস্ট করে শেয়ার করে দিও। সুদীপ সাহা, সুনীল হেমব্রম, অসংখ্য ধন্যবাদ সবাই ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতেও শেয়ার শেয়ার করে দেবে। লিমা সরকার, আন্তরিকভাবে কৃতজ্ঞ। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্কগুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে চলে গেলাম। যদি তোমার ফিডব্যাক শেয়ার করো, আন্তরিকভাবে ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতেও শেয়ার করে দিও। সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতেও শেয়ার করে চলে গেলাম। যে শুধুমাত্র টাইপ পাঠাবে, শর্ট বা ছোট বলে পাঠাবে না, ইমেজ পাঠাবে। আগামীকালকে ক্লাসটা বলে রেখে, আগামীকাল সেকেন্ড ক্লাস রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি। আগামীকাল ম্যাডাম থাকবে, একই রকম সিডিপির পুরো সিলেবাসটা হবে। একটা টপিক ডিসকাস করবে ম্যাডাম, এবং সেই রিলেটেড কোশ্চেন, যে প্রিভিয়াস ইয়ার এই চ্যাপ্টার থেকে কেমন কি কোশ্চেন এসেছিল বা সম্ভাব্য কেমন কি কোশ্চেন হতে পারে, এই থাকবে। আবারও বলছি, আগামীকাল মানে প্রত্যেকটা ক্লাসে যেমন এজিউম করে থাকি, আজকে আগামীকাল ক্লাসেও ক্ষেত্রে বলে যাচ্ছি যে দেখবে একজন টিচার, মানে আগামীকাল একজন ম্যাডাম থাকবেন বললাম, যে কিভাবে দেখবেন একজন টিচার কিভাবে তার স্টুডেন্টের মধ্যে এনার্জি চ্যানেলাইজ করে। মানে তুমি চাইলেও তোমার কনসেন্ট্রেশন ব্রেক করতে পারবে না, তুমি অন্য মানুষ হতে পারবে না ক্লাসের মধ্যে। তো আগামীকাল ক্লাসটা করলে তুমি এই এই জায়গাটা ফিল করতে পারবে। এটা আমার দিক থেকে অ্যাজিউম করে থাকলো, অ্যাজাম্পশন থাকলো। আগামীকাল ক্লাস করার পর তাহলে তোমাদের থেকে জেনে নেবো যে ঠিক বললাম কিনা। আবারও বলছি যে তোমার কনসেন্ট্রেশন ব্রেক হতে দেবেন না ম্যাডাম, যে একজন টিচার কিভাবে তার স্টুডেন্টের মধ্যে এনার্জি চ্যানেলাইজ করে, আগামীকাল সেটা বুঝতে পারবে, ফিল করতে পারবে। 8টা থেকে ক্লাস শুরু হবে, সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি,
যেটা তোমরা বলছি শিশু বিকাশ ও শিশু উন্নতি। তা তোমার প্রাইমারি টেট বলো বা আপার প্রাইমারি টেট বলো, দ্যাট ইজ সেটা আর্টস সায়েন্স যাই হোক না কেন, ইভেন তোমার সিটের পেপার সব জায়গাতে সমান গুরুত্ব। অর্থাৎ এই সিডিপি জায়গাটা এটা যেন তোমাকে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে সমান করতে করে চলে গেলাম। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, ফরম্যাটে পাঠাবে না, বারবার বলছি টাইপ করে পাঠাবে, কোনো স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, আর সিক্রেট কোড প্রতিবার পাঠাবে। করে চলে গেলাম, এটা হচ্ছে সিক্রেট কোড মাই জব স্কুল জব, এটা হাইলাইট করা হচ্ছে, এইটুকু টাইপ করে পাঠাবে, কোনো এক্সট্রা কিছু লেখার দরকার নেই, নাম্বারটা সেম আছে। যারা বিগত 4-5 দিন ধরে কোড পাঠাচ্ছ তাদের জন্য জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার, টাইপ করো মাই জব স্কুল জব, শুধু এটুকু টাইপ করো। 15টা লেটার রয়েছে বা ক্যারেক্টার রয়েছে, 3-3-6-6-12 আর 15টা লেটার বা ক্যারেক্টার, শুধুমাত্র টাইপ করো মাই জব স্কুল জব, শুধুমাত্র টাইপ করো মাই জব স্কুল জব। আবারও বলছি ধৈর্য রাখবে, মেসেজ করার কোনো দরকার নেই, আমি দায়বদ্ধ তোমাদের কাছে, কোনো এক্সট্রা মেসেজ করার দরকার নেই। সকাল 10টা হোক, 11টা হোক, 12টা হোক, 1টা হোক, 2টো হোক, তোমার কাছে যাবেই, আমি দায়বদ্ধ তোমার কাছে। সবাইকে বলবো কোনো রকম এক্সট্রা মেসেজ করার কোনো দরকার নেই, শুধুমাত্র একবার সিক্রেট কোড পাঠিয়ে অপেক্ষা করো, তোমার কাছে যাবেই। আবারও বলছি সবার কাছে যাবে, যারা সিক্রেট কোড পাঠিয়ে দিচ্ছে সবার কাছে যাবে। এই নাম্বারে অন্য কোনো নাম্বারে পাঠাবে না, এই নাম্বারটাকে তোমাদের গ্রুপে লাস্ট মেসেজ করা হয়েছে, এই যে ফিডব্যাক শেয়ার করার জন্য যে লিঙ্ক পাঠালাম সেটা এই নাম্বার থেকেই মেসেজ করা হয়েছে। শুধুমাত্র টাইপ করো 62915150, এই নাম্বারে মাই জব স্কুল জব, শুধুমাত্র এইটুকু টাইপ করো মাই জব স্কুল জব, মাই জব জব, শুধুমাত্র একটু টাইপ করো, পাঠাও 62915150, সবার কাছে সবকিছু পৌঁছে যাবে। আবারও বলছি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, ঠিক আছে? আজকে একটা ক্লাসের মধ্যে এতগুলো সেগমেন্ট ছিল, সিলেবাস বোঝানো, অ্যানালিসিস, পেডাগজি, জায়গাটা ভালো করে বোঝানো, জায়গাগুলো রেগুলার করা হবে না, প্রতিদিন তোমাকে পেডাগজি সিলেবাস বোঝাতে হবে, প্রতিদিন অ্যানালিসিস করা হবে, প্রতিদিন আমাদের গ্রামার বা তোমার ইয়ে কি বলে ভোকাবুলারি কি কি রয়েছে কিচ্ছু বোঝানো হবে। এখন টপিক ওয়াইজ যাবে, আবারও বলছি অতি ধৈর্যের সাথে ক্লাস হবে। ধরো নাউন একটা টপিক, প্রোনাউন একটা টপিক দেবে, কোনো একটা টপিক একদিনে শেষ হচ্ছে না, অন্তত 2 দিন 3 দিন, কোনো ক্ষেত্রে বা 4 দিন ধরে চলছে। আবার বলছি এতটাই ধৈর্য নিয়ে ক্লাস হবে, ডিটেলসে ক্লাস হবে, যে একবার এই জায়গাগুলো যদি বুঝে যাও তোমার আজীবন কাজে লাগবে, যে কোনো পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নিতে পারবে। হতে পারে তুমি টেটের সাথে গ্রাম পঞ্চায়েত বা মিসলেনিয়াস ক্লার্কশিপ বা তোমার আইসিডিএস এই জাতীয় প্রিপারেশন নিচ্ছ, কারণ গ্রামার আলাদা হচ্ছে, গ্রামার কোথাও কোনো কিছু পাল্টাচ্ছে না। এমন নয় যে পঞ্চায়েতের গ্রামারের রুল আর আমাদের প্রাইমারি টেটের গ্রামারের রুল আলাদা, একদমই না। আপার প্রাইমারি টেট আর প্রাইমারি টেট এদের মধ্যে কোনো গ্রামার আলাদা রয়েছে কিচ্ছু নেই, সব এক, ভোকাবুলারি সব এক। তারপরে বলছি অতি ধৈর্যের সাথে ক্লাস হবে, কোন রকম যাই হোক করে সিলেবাস শেষ হবে না, ঠিক যেমন যা যা কথা বলছি এইভাবে হবে। শুধুমাত্র টাইপ করে পাঠাও মাই জব স্কুল জব। আগামীকাল আবারও বলছি সবার জন্য ক্লাস, অর্থাৎ এখানে কোনো আপার প্রাইমারি টেট সায়েন্স বা আর্টস বলে কোনো কিছু নেই, কোনো প্রাইমারি টেট বলে কোনো কিছু নেই, কোনো সিটেট পেপার অন পেপার টু বলে কোনো কিছু নেই, সবার জন্য গুরুত্বপূর্ণ সাবজেক্ট সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, বাংলায় বললে বলা হয় শিশু বিকাশ ও শিশু। এই সাবজেক্টটা অনেকে আছে যারা শুধুমাত্র বিএড বা ডিএড এই সাবজেক্টের সাথে পরিচিত, আবার কিছু কিছু সাবজেক্ট আছে যারা অনার্স বা মাস্টার ডিগ্রি করেছে, যেমন ধরো এডুকেশন, ফিলসফি, সোশিওলজি, এই টাইপের সাইকোলজি, এই টাইপের সাবজেক্টের সাথে কিছু কিছু জায়গা মিল আছে। এমন বলবো না সব সাবজেক্টের পুরোটাই মিল আছে, কিছু কিছু ক্ষেত্রে মিল আছে। হিউম্যান রিসোর্স কিছু কিছু ক্ষেত্রে মিল আছে, এই সাবজেক্টগুলোর সাথে মিল আছে, অর্থাৎ তুমি কিছু না কিছু জানো এই সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি কিছু না কিছু জানো, যারা এডুকেশন ফিলোসফি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছো তারা জানো এই সাবজেক্টটা সম্পর্কে। এরপরে তো তুমি বিএড বা ডিএলএড করেছো, আর বিএড বা ডিএলএড করেছো তার মানে তোমার এই সাবজেক্ট সম্পর্কে কিছু না কিছু জ্ঞান আছে, জিরো নয় এই ব্যাপারটা বলতে পারি। তো আগামীকাল এই ব্যাপারগুলো আরো ডিটেলস হবে, যে তোমার প্রাইমারি টেটের সাথে আপার প্রাইমারি দুটো জায়গায় কিন্তু সিডিপি রয়েছে, কিন্তু দুটো জায়গায় সিলেবাসের মধ্যে খুব সামান্য অমিল রয়েছে, সেগুলো ম্যাডাম খুব ডিটেলসে ক্লিয়ার করে দেবেন তোমাদের সাথে।
একই রকম ভাবে সিটেট আর আমাদের এই যদি প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট দেখা হয় সেখানেও মানে এমন নয় যে জায়গাগুলো সিলেবাসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, সেরকম না। কিন্তু যেটা হবে বা যেটা হয় আর কি, যে কোনো একটা চ্যাপ্টার সিটেটের জন্য তুলনামূলক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কোনো একটা জায়গায় প্রাইমারি টেটের জন্য তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ। এইরকম এই জায়গাগুলো ম্যাডাম পুরো ডিটেলসে ডিসকাস করবেন। আবারও বলছি, সিলেবাসটা নিয়ে অনেকটা সময় তোমার সাথে কাটাবেন, তারপরে টপিকে যাবেন। অবশ্যই শেষে কিছু কোশ্চেন আনসার ম্যাডাম করাবেন। লাইভ ক্লাস মিস করবে না, তাহলে সব মিস করে যাবে। আবারও বলছি, অন্য কোনো নাম্বারে তুমি যদি কোড পাঠাও তাহলে তোমার কাছে যাবে না। আর গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না, এটা মাথায় রেখে দিও, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। ঠিক আছে, আমার দিক থেকে বলার বক্তব্য শেষ। তোমরা ন্যাচারালি যেহেতু পারমিশন দাও না, আমি আর অন্য কোনো কিছু বলছি না, অন্য কোনো কিছু বলছিও না। এই যারা বারবার বলছো যে ডিটেলসে ক্লাস হবে কিনা, আবারও বলছি ডিটেলসে ক্লাস হবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, পুরো সব কিছুর ক্ষেত্রে। একটা লম্বা ডিউরেশনের কোর্স থাকবে, লম্বা ডিউরেশনের কোর্স থাকবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। কোনো রকম তাড়াহুড়ো করে যাই হোক করে সিলেবাস শেষ হবে না। এবং শুধুমাত্র ইংলিশ না, আমার সবগুলো সাবজেক্টের রেসপেক্ট। যেমন রেগুলার ক্লাস থাকবে, রেগুলার ক্লাস বলতে যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে ক্লাস করব। একই রকম ভাবে প্যারালাল প্র্যাকটিস ক্লাসও থাকবে। প্র্যাকটিস ক্লাস কি একটা করে থাকবে, যে ধরো এই সপ্তাহে ইংলিশ ক্লাস থাকলো, তো ইংলিশের উপরে প্র্যাকটিস করবো। মানে প্র্যাকটিস ক্লাস বলতে যেখানে শুধুমাত্র এমসিকিউ আসবে। অবশ্যই আগে থেকে প্র্যাকটিস ক্লাস না, আগে আমাদের কিছুটা জায়গায় এগিয়ে যাবে তারপর। যেমন ধরো হিস্ট্রি, তার উপর প্র্যাকটিস ক্লাস, ধরো হিস্ট্রির উপর এরকম এমসিকিউ আসছে। গতকাল দেখো হিস্ট্রি কোশ্চেন আনসার শেয়ার করেছি, সেখানে দেখে নাও কতগুলো এমসিকিউ শেয়ার করা আছে। তারপরেও বলছি, ধরো গতকাল যিনি হিস্ট্রি পড়িয়েছেন তিনি তোমাদের রেগুলার ক্লাস করাবেন, তিনি একদম চ্যাপ্টার ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস করাবেন। কিন্তু যিনি হিস্ট্রি ক্লাস করালেন গতকাল, তিনি প্র্যাকটিস ক্লাস করাবেন না, হিস্ট্রি প্র্যাকটিস ক্লাস অন্য একজন ফ্যাকাল্টি করবেন। এরকম ধরো জিওগ্রাফি রেগুলার ক্লাসে একজন করাবেন, যিনি একদম টপিক ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করাবেন, কিন্তু প্র্যাকটিস ক্লাস ডিফারেন্ট অন্য একজন টিচার করবেন। ব্যাপারটা এরকম। এনভায়রনমেন্ট একজন নির্দিষ্ট টিচার থাকবেন, তিনি তোমাকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবেন, কিন্তু প্র্যাকটিস ক্লাস অন্য একজন ফ্যাকাল্টি করাবেন। আশা করি বোঝা যাবে। বাংলার ক্ষেত্রেও তাই, সব ক্ষেত্রে। তো এই জায়গাগুলোকে মাথায় রেখে দিও। নেক্সট যেটা বলার, যে তোমাদের ইয়ে যেটা রয়েছে, তোমার এই যা কিছু ডিটেলস আমি মঙ্গলবার যে ক্লাসটা রয়েছে অঙ্কের ক্লাস, আমি দিতে থাকবো। এই অঙ্কের ক্লাসে লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করবো, একদম লিখিত আকারে, এমন না যে মুখে বলবো, লিখিত আকারে তোমাদের সাথে সবকিছু শেয়ার করে দেবো। সেই পর্যন্ত একটু ধৈর্য রাখবে। যদি কেউ বলো না স্যার আমার অঙ্ক নেই, আমি বলবো অবশ্যই 9টা 15 নাগাদ জয়েন করে দেবো। 8টা থেকে মোটামুটি 9টা 15 পর্যন্ত আমরা অঙ্ক নিয়ে থাকবো। 9টা 15 পর নতুন ব্যাচ নিয়ে খুব ডিটেলসে ডিসকাস করে দেবো, যে নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে বা কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে। কোর্স ফির ক্ষেত্রে বলে কি, কোর্স ফি সর্বনিম্ন থাকবে। মানে সর্বনিম্ন বলতে যদি তুমি না বোঝো, তাহলে আমি এইভাবে বলছি যে তুমি মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্তের ছেলে মেয়েরাও যাতে পড়ার সুযোগ পায়, কোর্স ফি যেন বাধা না হয়, ঠিক এতটাই কম কোর্স ফি থাকবে। বা তোমার পরিচিত মেজো সেজো যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে, আমি বড়দের কথা বলছি না, মেজো সেজো যারা ইনস্টিটিউট রয়েছে তাদের যা কোর্স ফি থাকে তার তুলনায় কম কোর্স ফি থাকবে। আর তুমি টিচিং প্রফেশনে নিজেকে দেখাতে চাইছো, তার মানে বেশিরভাগ ছেলে মেয়ে এখানে আছে যে হয়তো কেউ টিউশন পড়ায়। আমি এরকম ধরি যে তুমি 5, 6, 7, 8 এর বাচ্চাদের থেকে যে টিউশন ফিজ নাও, তার থেকেও কম কোর্স ফি থাকবে। আমি 9, 10, 11, 12 এর কথা বলছি না, শুধু 5, 6, 7, 8 এই জায়গার এই স্টুডেন্ট পড়াতে তুমি যে ফিজ নাও তার তুলনায় কম কোর্স ফি থাকবে। আমি 9, 10, 11, 12 যাচ্ছি না। কোয়ালিটি এডুকেশন যদি বলো, তাহলে তুমি যাদেরকে বড় মনে করো তারাও ধারে কাছে পৌঁছাতে পারবে না। আবারও বলছি, লম্বা ডিউরেশনের কোর্স থাকবে, চাপ থাকবে। সপ্তাহে 12 থেকে 14টা ক্লাস থাকবে, অর্থাৎ ধরে নাও সপ্তাহে 5 থেকে 6 দিনই সন্ধ্যাবেলা 2টো করে ক্লাস রয়েছে। সপ্তাহে 5 থেকে 6 দিন ধরতে ধরে নাও যে সন্ধ্যাবেলা 2টো করে ক্লাস রয়েছে। এই কখন বা কোন ডিউরেশনে ক্লাসগুলো হবে আমি সেটা মঙ্গলবারের দিন একদম লিখিত আকারে শেয়ার করে দেবো। কোন টাইমে ক্লাস হবে, ক্লাসের টাইমিং কি, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, সাপ্তাহিক ক্লাস স্টুডেন্ট কি রয়েছে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, A to Z লিখিত আকারে শেয়ার করে দেবো। এবং নাম্বার অফ স্টুডেন্ট এটা ব্যাচের মধ্যে খুব কম থাকবে,
এখনো যতজন স্টুডেন্ট রয়েছে ততজন স্টুডেন্ট থাকবে না। একটা নির্দিষ্ট ব্যাচে এখনো যতজন স্টুডেন্ট রয়েছে ততজন থাকবে না। আবার বলছি, কোনো কিছু গ্রুপে শেয়ার করা হবে না। তুমি যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুকে রয়েছে, কোথাও কোনো কিছু জানতে পারবে, কোথাও কোনো কিছু জানতে পারবে না। যা কিছু ওই লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। মঙ্গলবার যে রাত 8টায় ক্লাস হবে সেই ক্লাসের মধ্যে, তার বাইরে তুমি কোনো কিছু জানতে পারবে না। ইভেন কোনো ফোন মেসেজ করেও তুমি জানতে পারবে না। এই কথাটা মাথায় রেখে দিও। সবাইকে বলবো যে অবশ্যই অ্যাক্টিভ থেকো, পজিটিভ থেকো। আদারওয়াইজ আবার বলছি, কোনো কিছু জানতে পারবে না, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। আমি এই পর্যন্ত রাখলাম। আমি কোনো এর বাইরে মানে ক্লাস রিলেটেড বা যা কিছুই এর বাইরে আর অন্য কোনো মানে যেখানে জ্ঞান দেওয়া ব্যাপারটা হয় আমি সেগুলোতে আর যাচ্ছি না, কারণ তোমরা পারমিশন দিচ্ছ না, তাই কোনো কিছুতে যাচ্ছি না। দেখো, অন্য কোনো কিছু আমি বলিনি, এই করো তাই করো, কিচ্ছু বলিনি। তো যা কিছু আমি আবার শেয়ার করব যখন নতুন ব্যাচ শুরু হবে তখন, তখন আমার মূল ক্লাস মানে আমি বললাম যে অঙ্কের ক্লাসটা আমি করাবো, মঙ্গলবার থেকে অঙ্কের ক্লাস হয়েছে। অঙ্কের জন্য দুজন আলাদা ফ্যাকাল্টি থাকে তোমাদের এই ব্যাচের মধ্যে। অঙ্কের জন্য উইকলি দুটো করে ক্লাস থাকে, অঙ্কের জন্য উইকলি দুটো করে ক্লাস থাকবে। এই দুটো ক্লাসে দুজন আলাদা ফ্যাকাল্টি থাকে, দুটো ক্লাসে দুজন আলাদা ফ্যাকাল্টি থাকবে। অঙ্কের যে আমি পার্টিকুলার অঙ্কের সাবজেক্টের কথা বলছি, আমি মূলত প্র্যাকটিস ক্লাসগুলো করাই। এছাড়া মূল কাজ যেটা, যে কারোর হয়তো একটু ধাক্কা দেওয়ার দরকার, থেমে গেছে, কারোর একটু খোঁচা দেওয়ার দরকার, কেউ দাঁড়িয়ে গেছে, কারোর হয়তো আগুন নেমে গেছে, একটু বাতাস করে দেওয়ার দরকার, একটু হালকা করে পেট্রোল ঢেলে দেওয়ার দরকার, এই কাজগুলো একটু করে দেয়। আবারও বলছি, কনফিডেন্স মোটিভেশন অভাব হবে না যতক্ষণ না তোমার মধ্যে ইনবিল্ড এগুলো তৈরি হচ্ছে। কারণ একটা নির্দিষ্ট সময়ের পর দেখবে তোমার মধ্যে এগুলো অটোমেটিক তৈরি হচ্ছে, কিন্তু যতক্ষণ এই হ্যাবিট বা ডিসিপ্লিনের জায়গা ততক্ষণ তোমাকে খোঁচাতেই হবে, আদারওয়াইজ হবে না। ভেবে দেখো যে তুমি যখন এই এখনো যদি আমি ধরে নিই 20-22 বছর বয়স, তাহলে তোমাকে ঘুম থেকে তুলতে হয়, অ্যালার্ম দিতে হয়। তোমার বয়স যদি 30-32 হয়, তাহলে তোমাকে ঘুম থেকে আলাদা করতে হয় না, তুমি অটোমেটিক ঘুম থেকে উঠে যাও। আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি। তো এই জায়গাগুলোই মানে যতক্ষণ না তোমার মধ্যে সেলফ কনফিডেন্স বা মোটিভেশন বিল্ড করতে, ততক্ষণ আমি আছি। ঠিক আছে, আমি বলেছিলাম যে ভাগ্যবান বলতে 3টে কন্ডিশন আছে, যাদের মধ্যে একটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যদি কেউ থাকে, যে তোমাকে একটু ধাক্কা দিতে পারে, একটু খোঁচা দিতে পারে, একটু পড়ে গেছো তো হাত ধরে তুলতে পারে। আমি সেই কাজটা করার কিছুটা হলেও চেষ্টা করি আমার দিক থেকে যতটা যা সম্ভব। চলো আমি এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে। ক্লাস থাকবে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, বাংলায় বললে শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।